সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইমিগ্রেশন নিউজ 24 এর পক্ষ থেকে। আজকে বিশ্ব অভিবাসী দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা, আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন, সেফ অ্যান্ড রেসপন্সিবল মাইগ্রেশন, এই স্লোগানটিকে সামনে রেখে বিগত প্রায় 1.5 বছর সময় ধরে পৃথিবীর নানা দেশে বসবাসরত শতাধিক বাঙালি অবাঙালি মানুষজন এই উদ্যোগটির সাথে সম্পৃক্ত রয়েছেন, যাতে করে আমরা নিরাপদ অভিবাসনের বার্তাটুকু পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষীর মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের এই ইমিগ্রেশন নিউজ 24 এর যে প্রথম অভিবাসী দিবস উপলক্ষে যে নিবেদন, আপনাদেরকে স্বাগত জানাই। যারা অংশ নিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের ইমিগ্রেশন নিউজ 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সেটি সম্প্রচারিত হচ্ছে। আমরা আজকের অনুষ্ঠানে কানাডিয়ান বাংলাদেশি 3 জন স্বনামধন্য সফল নারীকে আমন্ত্রণ জানিয়েছি তাদের কথা, তাদের গল্প শোনার জন্য। পাশাপাশি আমরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব একজন সাংবাদিককে। আমরা শুরু করছি আমাদের অতিথিকে। আমরা জানি যে কোভিড এর কারণে আমরা এই ভার্চুয়াল মাধ্যমে সবাই একটু ধীরে ধীরে আমরা তৈরি হয়ে নিচ্ছি, যাতে করে আমরা মানিয়ে নিতে পারি। সেটা অনেকটা হয়তো যদি কোনো যান্ত্রিক গোলযোগ এর সৃষ্টি হয়, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার চয়নিকা দত্ত। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ উজ্জ্বল, আমাকে কিছু বলার জন্য। আমি আছি, বলো কি বলতে হবে। আমি যতটুক আমার সাধ্য মতো যতটুক বলার আমি চেষ্টা করব। আমরা আরো 2 জন অতিথিকে আমাদের সাথে যুক্ত করছি। একজন হচ্ছে প্রথম বাংলাদেশি কানাডিয়ান, যিনি কানাডার প্রাদেশিক যে পার্লামেন্ট সেটিতে আমাদেরকে গৌরবের ভাগিদার করেছেন, ডলি বেগম। ডলি বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডলি আপা মনে হয় একটু মিউটে আছেন। Hello Ujjwala, can you hear me now? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। Talking about technical difficulties, আমি শুরুই করলাম। It's such an honor. আমি চয়নিকাদের সঙ্গে আজকে first time I'll be talking with her, so it's such an honor to be joining this panel. Thank you so much for inviting me. অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আবার আরেকজনকে যুক্ত করছি, যিনি কানাডিয়ান বাংলাদেশি। এই বিজয়ের মাসে, আমাদের গৌরবের মাসে, যিনি কানাডাতে WXN এর যে 100 প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন, নাজিয়া শাহরিন, যিনি রয়্যাল ব্যাংক অফ কানাডার একজন সিনিয়র ডিরেক্টর। তাকে আমরা যুক্ত করছি। নাজিয়া শাহরিন। Thank you so much, Ujjwal bhai. I'm so proud and honored to be here, joining and with Dolly Begum. Like, I'm so impressed. I'm actually shocked that I'm on this panel with them. Thank you so much for having me. তো আমাদের এখন আরেকজন অতিথি, যিনি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, নতুনদেশ একটি স্বনামধন্য পত্রিকার প্রধান সম্পাদক SHAUGAT সাগর। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ উজ্জ্বল। আমি তিনজনই বলি যে 3 জন পাওয়ারফুল মানুষের সঙ্গে আমি এখানে, এটা আমি সকাল থেকে ভাবছিলাম যে 3 জন সফল মানুষের সঙ্গে পর্দা ভাগাভাগি করে তাদের সাফল্যের গল্প শুনবো। এটি হচ্ছে একটি অত্যন্ত আনন্দের ব্যাপার এবং একটি সৌভাগ্যেরও ব্যাপার। তো আই এম ফিলিং মানে খুবই ফরচুনেট মনে করছি নিজেকে যে 3 জন সফল মানুষের গল্প শুনবো। এবং এই 3 জন মানুষকে আমি বলি হচ্ছে তারা 3 জনই পাওয়ারফুল মানুষ, নট স্ট্রং। তারা হচ্ছে পাওয়ারফুল। পাওয়ারফুল হচ্ছে তারা যারা অন্যের পাশে দাঁড়ায়, আর স্ট্রং হচ্ছে যে কেবল নিজের জন্য দাঁড়াতে পারে। এই 3 জনই অন্যের জন্য, কমিউনিটির জন্য, সাধারণ মানুষের জন্য দাঁড়াচ্ছেন। উজ্জ্বল, অনেক ধন্যবাদ। এবং যাদের সঙ্গে আমি পর্দা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা। আচ্ছা, তো দর্শক, আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকের এই আলোচনাটি মূলত
আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, যেটি হচ্ছে আমাদের সাথে যে তিনজন যে সফল বাংলাদেশি কানাডিয়ান নারী আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের অভিবাসী জীবনের শুরু, তাদের পেশাগত জীবনের পদার্পণ করার যে বৈরী সময়টুকু কেমন ছিল, কি ধরনের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করেছেন, পাশাপাশি তারা এখনের যে এই সাফল্যের শিখরে অবস্থান করছেন, আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কিংবা যারা পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে আসতে চাচ্ছেন, তারা তাদের এই অভিজ্ঞতাটুকু কিভাবে কাজে লাগাতে পারেন সেইভাবেই আমরা আগাচ্ছি। আপনাদেরকে যারা যুক্ত আছেন, আপনারা ইমিগ্রেশন নিউজ 24 এর ফেসবুক পেজে আপনারাও প্রশ্ন রাখতে পারেন, পাশাপাশি সেটি ইমিগ্রেশন নিউজ 24 এর ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে, আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা আশা করছি একটি সুন্দর সময়, আজকে আমরা এই শুক্রবার কানাডা সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা, যারা যুক্ত রয়েছেন তারাও প্রশ্ন রাখতে পারেন। আমি শুরু করতে চাচ্ছি ব্যারিস্টার চয়নিকা দত্ত তার কাছ থেকে, যেটি হচ্ছে যে দিদি, আমি যেটি জানি যে কানাডাতে আপনি একজন আইনজীবী হিসেবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করছেন। আপনার প্রথম কানাডা কেমন ছিল, সেই সময়ের গল্পটুকু যদি আমাদেরকে শোনান। প্রথম যে স্নোটা কেমন ছিল, যে শুরুটা কেমন ছিল আপনার? 1982-তে। সো 1982-তে আমি মন্ট্রিয়লে আসি। আমি মন্ট্রিয়লে ম্যাকগিলে পড়াশোনা করতে আসি অ্যাজ এ স্টুডেন্ট। তখন আমি যখন আসি, আমি কিন্তু একটা লোককেও চিনতাম না। যখন প্লেনটা নামে, নিচে মন্ট্রিয়ল শহরটা দেখা যাচ্ছে, আর নিজে নিজে ভাবছি এত অ্যাম্বিশিয়াস হতে গেলাম কেন, এটা না হলেও বোধহয় ভালো হতো, একটা লোককে চিনি না। কিন্তু ম্যাকগিল ইউনিভার্সিটি খুব সুন্দর করে গাইড করেছিল, আর আমি তখন YWCA তে গিয়ে উঠি। আমি জানতাম না ওখানে বাংলাদেশি মন্ট্রিয়লে কতজন আছে, কে আছে, আমি একটা লোককেও চিনতাম না। তো ইট ওয়াজ আ স্ট্রাগল। এখন তো যারা আসছে, ইটস আ ডিফারেন্ট স্টোরি, বিকজ এসেই একটা পুরো বাংলাদেশি পরিবার ওরা পায়। আমি কিন্তু সেটা পাইনি। YWCA তে আমি যখন ছিলাম, আমি আসি তখন সেপ্টেম্বর 1982। তখন যেটা ছিল যে, আমার মনে আছে ম্যাকগিল ইউনিভার্সিটিটা ওই YWC থেকে মেবি 20 মিনিটের রাস্তা ছিল, কিন্তু আমি ম্যাপ ধরে ধরে দেখে দেখে সেটা আমি 45 মিনিট হেঁটে হেঁটে যেতাম। তার কিছুক্ষণ পরে শিখলাম যে কিভাবে সহজ পথে যাওয়া যায়। সেই কানাডিয়ান ডলারের আমার জানা ছিল না। আমি যখন আসি, আমি আবার লিখতে ভীষণ ভালোবাসি। আই ইউজ টু লাভ রাইটিং লেটার্স। তো আমি সামহাও আমার রাইটিং প্যাডটা ভুলে গিয়েছিলাম। তো সেখানে যখন প্রথম দিন আমি জিজ্ঞেস করলাম, বইয়ের দোকানে গেলাম যে আমি একটা রাইটিং প্যাড কিনবো, বললো না, এখানে বইয়ের দোকানে রাইটিং প্যাড পাওয়া যায় না, এটা তোমাকে ফার্মেসিতে যেতে হবে। তো সেটাই ভাবলাম যে ফার্মেসিতে রাইটিং প্যাড, ফার্মেসিতে ওষুধের দোকান। So that's how I started my couple of days, but the first few couple of weeks, যেটা loneliness তো ছিলই, আর একটা অসহায় ভাবও ছিল, বাট সাহস ছিল, প্রচন্ড সাহস ছিল। আমি যেদিন এসে পৌঁছলাম সেদিন ছিল শনিবার, আর রোববারে তখন কিন্তু সানডে শপিংটা, তখন ওই আইনটা বের হয়নি। তো পরের দিন প্রচন্ড খিদে পেয়েছে, কি করব, বাইরে একটু বেরোলাম, দেখলাম প্রত্যেকটা দোকান বন্ধ। তো আসলাম আবার ওখানে ইনফরমেশন ডেস্কে, জিজ্ঞেস করলাম যে আমার কিছু খেতে হবে, বলে না, আজকে তো ক্যাফেটেরিয়া বন্ধ, তুমি নিচে যাও, ভেন্ডিং মেশিন আছে। তো ভেন্ডিং মেশিনে নিচে গেলাম, সে ভেন্ডিং মেশিন কি করে দেখলাম ভেতরে খাবার আছে, কি করে বের করতে হবে সেটা কিন্তু জানি না। আবার উপরে আসলাম, বললো তোমার কয়েন্স লাগবে। তো আমি টাকাটা বের করে দিলাম, ওরা ডলারটা ভাঙিয়ে আমাকে কিছু কয়েন্স দিল, কিন্তু কয়েন্সটা আমি ঢুকাবো কি করে, তো বের করব খাওয়া কিভাবে। তারপরে ওখানে একটা ক্লিনার ছিল, তো আমি ওকে বললাম যে তুমি আমাকে একটু হেল্প করবে, বললো কি চাও। তো আমি ভাবলাম যে সারাদিনের খাবারটা ওখান থেকে বের করে নেই। তো এই চ্যালেঞ্জেস গুলো তো ছিলই। তারপরে আরো চ্যালেঞ্জেস ছিল,
ইংলিশ ভাষাটা। আমরা যেহেতু বাংলাদেশে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু আমার ওখানে একটা টিচার ছিল যিনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে লেকচারস গুলো দিতেন। তো প্রথম 3 মাস ওনার অ্যাকসেন্টই বুঝতাম না, আমি নোটস লিখবো কি। তো তারপরে লাকিলি কিছুদিন পরে, মাসখানেক পরে আমি একটা ম্যাকগিল ইউনিভার্সিটিতে একটা বাংলাদেশের একটা অনুষ্ঠান ছিল, সেখানে জানতে পারলাম যে সুবীর নন্দী আসবে। সেই শুনলাম যে ময়েজ হলে অনুষ্ঠান হবে, সেই প্রথম আমি গেলাম, গিয়ে ওই কিছু বাংলাদেশিদের সাথে দেখা, আর তখন আমার পরিচয় হলো আমার যে এখন যে আমার হাজবেন্ড তার সাথে। So once I came to know him, life was much easier. He guided me, এটা করো ওইটা করো. Um, uh, so that's how I started my journey, Ujjwal. দিদি অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার ভাবে শুনছিলাম যে একটা মানুষের বাংলাদেশ থেকে আসার পরে কেমন শুরুটা ছিল আজ থেকে প্রায় 3 দশক আগে। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, তো আমরা এখন যাচ্ছি আমরা আমাদের যে প্রথম কানাডায় যিনি আমাদেরকে গৌরবের ভাগিদার করেছেন, কানাডার রাজনীতিতে ডলি বেগম এমপিপি, প্রাদেশিক পার্লামেন্টের প্রথম সদস্য, তার শুরুটা কেমন ছিল, প্রথম দিনটা কেমন ছিল সেটি আমরা জানতে চাচ্ছি। Thank you, Ujjalda. First, আমি আসলে বলবো যে আমি কানাডাতে আসি তখন 1999 এর নভেম্বরে, and আমাদের জন্য the difficulty I think was a little bit less because there's a lot of Bangladeshi Canadian jara already. CHAYANIKA is one who's made the path easier for us, and আমরা যখন আসি তখন টরন্টোতে আমার মনে আছে first day we landed in Pearson Airport. নভেম্বরের মানে ঠান্ডার যে দিন, বের হইছি একটা সোয়েটার পরে, আর and it was really cold. So তখন মানে মনের মধ্যে একটা there was this anger that why did my father মানে দুনিয়ার বাকি সব জায়গা ছেড়ে why did he choose Canada? এত ঠান্ডার একটা জায়গা, বাইরে স্নো পড়তেছে, স্যান্ডেল পরে বের হইছি, অনেক অনেক কষ্ট হয়েছিল। তো আসার পরে I think বাবা মা ভাই ছোট ভাইয়ের সাথে, so it was a lot easier being able to have my own family, my immediate family. কিন্তু তারপরেও আমি অনেক মিস করতাম দেশের সবাইকে, ফ্রেন্ডস, সবকিছু ছেড়ে, আমার দাদি নানি দাদা নানা সবাইকে ছেড়ে আসছি। I'm really close to my family back home. আমার নানা আমার অনেক ক্লোজ ছিলেন, আমার দাদা আমার অনেক ক্লোজ ছিলেন, সো অনেক মিস করতাম। আর আরেকটা জিনিস যেটা এখন মনে হয়েছে যে ইংরেজি আমিও জানতাম না, সো I hated going to school here. আমি আসলে আমার আম্মুকে আসার কয়েকদিন পরেই মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সো ওনার সঙ্গে বসে বলছে যে আম্মু আমি আসলে এখানে লেখাপড়া করতে পারবো না, কারণ আমি তো ইংরেজি জানি না, আর ক্লাসে কি বলে আমি বুঝতে পারি না। So it was very tough, and I decided that আমি হাই স্কুল শেষ করবো, তারপর আর লেখাপড়া করবো না, কারণ আম্মু বলছে যে একটা ডিল আমরা বানাই যে তুমি হাই স্কুল শেষ করো, তারপর আর কিছু করতে হবে না। So that was the deal that we made, and I went to middle school and I did my high school here, and I think after that it was just I wanted to do a little bit more, and that's how I started first my journey in Canada. Obviously having a Bangladeshi community in Toronto, it was much less than what we have now. এখন আমাদের ঘর থেকে বের হইলে মানে পাশে বাঙালি দোকান, গ্রোসারিজ সবকিছু পাওয়া যায়। তখন মনে আছে আমার একটা গ্রোসারি ছিল গ্রিন ঘর, and একটা ছিল প্রবাসী। So that was the two Bengali stores that we used to go from 390 Das Road to the groceries, and that's where you can find Bangladeshi food, because that's what you crave most of the time. So মানে আমার এখনো যে ফ্রেন্ড, অনেক ক্লোজ একটা ফ্রেন্ড, মহুয়া, I don't know if every time she watches me she laughs at this, but প্রথম দিন যখন আমি গ্রেড 5-এ আমাদের ক্লাস শুরু হয়, তখন আমি অনেক লস ছিলাম। আমি একটা ফ্রক পরে ক্লাসে যাই, তো সবাই একটু হাসতেছিল, কারণ ভেরি ফ্লাওয়ারি ড্রেস পরে আমি স্কুলে গেছি, সো এভরিওয়ান ওয়াজ লাফিং এট হোয়াট আই ওয়াজ ওয়্যারিং। ও আমাকে একটু মানে সাইডে নিয়ে বসে যে তুমি কালকে থেকে
এরকম জিন্স পরে আসবা অথবা একটা প্যান্টস পরে আসবা তারপর একটা শার্ট so that you can fit in better. And I remember going home and telling my parents we have to go shopping and we have to buy something that I can wear, just so I could fit in. And I know that's that story I remember all the time because of how strange it was. And I think there is a lot of things that you start getting used to, especially once you meet people and friends that you make who make it a lot easier. Obviously তখন ফোনেও কথা বলা যেত না, এরকম আমরা যখন লাইভ করতেছি অথবা এখন আমরা FaceTime করি, স্কাইপে, all of those things didn't exist that time, so it was a lot harder. So your long distance calling and connecting with family members, so it was a lot tougher at that time, but I remember very vividly. অনেক ধন্যবাদ ডলি আপা, আমরা চমৎকার শুরুটা জানছিলাম। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে কানাডার অভিবাসী জীবনের শুরুর দিককার কথা বলার জন্য আজকে আমরা জানি অফিসিয়াল, সেটি হচ্ছে যে একজন খুবই পাওয়ারফুল উইমেন, বাংলাদেশি কানাডিয়ান নাজিয়া শাহরিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাজিয়া শাহরিন, আপনার শুরুটা কেমন ছিল, যে একটা ভিন দেশে ভিন্ন ভাষায় প্রথম দিন বা কিংবা শুরুটা? আমার এক ডলি এখন যে বললো যে ওর একটা ফুলের ড্রেসের কথা বললো, আমার এখনই মনে পড়লো যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি প্রথমে আমেরিকায় এসেছিলাম অনেক ছোট বয়সে। তখন পিকচার ডেতে আম্মু আমাকে একটা ফ্লাওয়ারি একটা ড্রেস পরিয়েছিল, এটার এখনো ছবি আছে। তারপরে আমার শিখতে হয়েছে যে ইউ হ্যাভ টু ওয়ার জিন্স এন্ড টি শার্ট, দ্যাট এখানে ডিফারেন্ট। এন্ড ডলি, ইউ জাস্ট মেড মি রিমেম্বার দ্যাট। কিন্তু আমি অনেক ছোট বয়সে আমেরিকায় প্রথমে এসেছিলাম, আমেরিকায় কয়েক বছর ছিলাম। তারপরে আমি কানাডায় ফার্স্ট এসেছি 1997-এ, আমি তখন 14 বছর। আর হাই স্কুল আমি কানাডায় শুরু করেছি। আমার প্রথম মেমোরি কানাডায় আছে, যে আমি ঢোকার পরেই সিএন টাওয়ার আর ডাউনটাউন ইউএফটি ক্যাম্পাস দেখে আমি খুব ইমপ্রেস ছিলাম, কারণ আমরা আমেরিকা থেকে ড্রাইভ করে চলে এসেছি। আমেরিকায় আমি ছিলাম এমন একটা টাউনে যে আমি একমাত্র বাঙালি মেয়ে ছিলাম পুরা স্কুলে, 1000 স্টুডেন্টস, আমি একমাত্র বাঙালি ছিলাম। 2টা ইন্ডিয়ান, 2টা পাকিস্তানি ছিল পুরা স্কুলে। ওই স্কুলে কোনো ডাইভার্সিটি ছিল না, ভেরি 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 হোয়াইট স্কুল। ওই স্কুলে আমার অনেক চ্যালেঞ্জেস ছিল, আমার মনে আছে ছোটবেলায়, যে আমার যেমন ইভেন আমার নাম নাজিয়া ওরা প্রোনাউন্স করতে পারতো না দেখে আমি অ্যাকচুয়ালি অন্য একটা নাম ইউজ করতাম, স্যারা ইউজ করতাম, যেটা ইজিয়ার ছিল সবার প্রোনাউন্স করার। কিন্তু কানাডায় এসে আমার ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট থিংস ওয়াজ যে এত ডাইভার্সিটি কানাডায়, এন্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে আমার আব্বু আম্মু কানাডায় মুভ করেছে, যে কানাডায় অনেক সাপোর্ট আছে ইমিগ্রেন্টস এর জন্য, এন্ড দেয়ারস আ লট অফ ডাইভার্সিটি। এর জন্য আব্বু আম্মুরা কানাডায় মুভ করলো। কানাডায় এসে আই ওয়াজ সো হ্যাপি হাই স্কুলে গিয়ে যে অনেক সাউথ এশিয়ানস, অনেক বাঙালি। আব্বু আম্মুরাও এখানে এসে প্রথম একটা বাঙালি কমিউনিটি আমাদেরকে ইন্টিগ্রেট করলো, কারণ আব্বু ইঞ্জিনিয়ার ছিল, সো আব্বু ইঞ্জিনিয়ারিং কমিউনিটির সাথে রাইট ওয়ে ইন্টিগ্রেট করলো। এন্ড ওইটা থেকে আমার বাঙালি কমিউনিটির সাথে আবার কানেকশন হয়ে গেল, কারণ আমেরিকায় খুব টাফ হয়ে গিয়েছিল, কারণ আমাদের কাছে কোনো বাঙালি ছিল না। আর ক্লোজেস্ট বাঙালি ছিল আমরা নিউ ইয়র্কে গিয়ে ওয়ান্স আ মান্থ দেখা হতো কারোর সাথে, কিন্তু কানাডায় এই জিনিসটা আমার প্রথম কতগুলি মেমোরিজ হচ্ছে যে প্রথম আমার বাঙালি কালচারের সাথে আমার আবার অ্যাটাচমেন্টটা হয়ে গেল। এখানে খাওয়া থেকে তারপরে দাওয়াতে যাওয়া, তারপরে আমাদের কালচারাল ফেস্টিভিটিস, এগুলি সব আবার আমার আই ওয়াজ ইন্ট্রোডিউসড এগেন, যেটা আমি অনেকদিন ধরে আমেরিকায় থেকে ভুলে যাচ্ছিলাম। এন্ড দোজ আর মাই মেমোরিজ অফ কানাডা, যে এখানে এসে আমি আবার আমার বেঙ্গলি রুটস এর সাথে আমার ইন্ট্রোডাকশন হলো। এন্ড দ্যাটস মাই স্টোরি। থ্যাংক ইউ। আমরা তিনজন যে সফল তিনজন নারীর কথা আমরা শুনছিলাম, এ পর্যায়ে আমরা শুনতে যাচ্ছি আমাদের আজকের যে বিশেষ অতিথি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শৌগাত আলী সাগর। আপনার কাছে যে আপনি বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে কাজ করতেন তখনকার সময়ে, প্রায় আমি যদি ভুল না করে থাকি প্রায় 2 দশক আপনি এই দেশে রয়েছেন। তো একটা তুমুল একটা রিপোর্টারের কি হয়, সকাল থেকে সন্ধ্যাবেলা বাংলার মধ্যেই লেখালেখি, দৌড় ঝাঁপ যেটি হয় আর কি। তো হুট করে আপনি যখন এইখানটাতে আসলেন, পরিস্থিতি কেমন ছিল? যে আপনি তো
বাংলা থেকে পুরোপুরি একটা অন্য মাধ্যমে, যেটাতে ফুল টাইম আপনার সাংবাদিকতা করারও সুযোগ ছিল না। আসলে আপনার প্রথম দিককার শুরুর দিকটা জানতে চাই সাগর ভাই। অনেক ধন্যবাদ উজ্জ্বল। আমি আসলে শুরু করা একদম প্রথম লাইনটা টরন্টো স্টারের একটি সংবাদের শিরোনামটাই বলতে চাই, অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট ফ্রম বাংলাদেশ স্ট্রাগলিং হিয়ার ইন কানাডা। টরন্টো স্টার এরকম একটা স্টোরি করেছিল আমাকে নিয়ে, এটা ছিল তাদের শিরোনাম। এটি ঠিক যে সংবাদপত্রে যারা কাজ করে তাদের পক্ষে অন্য পেশায় হুট করে গিয়ে, ভিন্ন পরিবেশে হুট করে গিয়ে মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। আমি যখন কানাডায় আসি, সাংবাদিকতার একটি খুব ভালো সময়েই আমি আসলে কানাডায় আসি, এবং ফলে কানাডায় এসে আমি যখন দেখলাম যে আমি আর সাংবাদিক না, সেটি খুব বেদনার ছিল, খুব কষ্টের ছিল। ফলে শুরুটা সবাই যখন আমাকে বলছিল যে এখানে সার্ভাইভ করার জন্য আগে চেষ্টা করতে হবে, কিছু একটা করতে হবে যাতে তুমি সার্ভাইভ করতে পারো, তারপরে একটা সময় গিয়ে হয়তো তুমি তোমার মতো করে ভাববে যে কি করা যায়। ঠিক সেই সময়টাও আমি এখানকার পত্রিকা অফিসগুলোতে ঘুরতে শুরু করলাম, চিঠি লিখতে শুরু করলাম যে কোথাও কাজ পাওয়া যায় কিনা। এবং সেই ঘুরতে গিয়ে, খোঁজ করতে গিয়ে আমি নিজে সংবাদ হলাম, সংবাদ শিরোনাম হলাম, কিন্তু সাংবাদিক হতে পারলাম না। আমি আরো অন্য অনেক অভিবাসীর মতোই সেই স্ট্রাগলে নামলাম, টিকে থাকার লড়াইয়ে নামলাম, এখানে কাজ করতে শুরু করলাম। এবং একটা পর্যায়ে এসে যেহেতু মনের মধ্যে, চেতনার মধ্যে, রক্তের মধ্যে সাংবাদিকতা, সেটা ছাড়া সম্ভব হয়নি। সে স্ট্রাগলের মধ্যেও, লেখালেখির মধ্যেই থাকলাম, থাকতে হলো আসলে, কারণ সেটা থেকে বের হওয়া যাচ্ছিল না। অনেকবার ভেবেছি যে না, লেখালেখি করব না, কিন্তু সেটি সম্ভব হয়নি। এবং একটি পর্যায়ে এসে যখন মনে হলো যে হ্যাঁ, এখন অন্তত খাওয়া পড়ার চিন্তা অতটা নাই, চলে যায়, তখন আমি নিজে ভাবি যে ঠিক আছে, আর কিছু না হোক, মনের খোরাকের জন্য একটা মাধ্যম করব। প্রিন্ট পত্রিকা আমি দেখলাম যে কানাডাতে একটা প্রিন্ট পত্রিকা অত্যন্ত চ্যালেঞ্জিং। যারা প্রিন্ট পত্রিকা করেন, বেশ কয়েকজন করেন, তাদের যে পরিশ্রম, কষ্ট, চ্যালেঞ্জ গুলো আমি দেখলাম, সেদিকে আর পথ বাড়ালাম না। ততক্ষণে বাংলাদেশে অনলাইন সংবাদপত্র একটি একটি করে কয়েকটি শুরু হয়ে গিয়েছে। তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে একটু অনলাইন পত্রিকার দিকে তাকাই। সেই ভাবনা থেকে নতুন দেশ শুরু করলাম আমরা কয়েকজন মিলে, এবং আবার সেই বাস্তবতায়, যে জীবন সংগ্রামের বাস্তবতায় আমরা যে তিনজন মিলে শুরু করেছিলাম, আমি, মাহমুদুজ্জামান, সোহান এবং আমার স্ত্রী শেরিন ফেরদৌস, আমরা তিনজন মিলে শুরু করলাম। এবং একটি পর্যায়ে দেখা গেল কেবল আমি আছি, আর দুজন নেই, কারণ দুজন আবার ঠিক একই ভাবে জীবন সংগ্রামে ব্যস্ত হয়ে পড়লো। তাদের পক্ষে পত্রিকার দিকে তাকানো সম্ভব হলো না। আমি কিছুদিন বন্ধ রেখে, বছরখানেক বন্ধ রেখে, তারপর আবার একটু একটু করে শুরু করলাম। এবং এটি ভালো লেগেছে যে পত্রিকাটি এক সময়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। একটি সময় এমন হয়েছে যে বাংলাদেশের মূলধারার অনেক বড় বড় পত্রিকাগুলো, তারা যেমন অন্য বিদেশি পত্রিকার সংবাদ প্রকাশ করে, ঠিক তেমন তারা কানাডার সংবাদের জন্য নতুন দেশকে নির্ভর করতে শুরু করলো। নতুন দেশের সংবাদ, তারা নতুন দেশ এই সংবাদটি প্রকাশ করেছে বলে ঢাকার অনেক পত্রিকার সংবাদ প্রকাশ করতে শুরু করলো। এবং এ পর্যন্ত আমি যদি বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনা করি, আমি অত্যন্ত অহংকার নিয়ে বলতে পারি যে বেশ কয়েকটি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, আলোচিত হয়েছে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, এমন বেশ কয়েকটি সংবাদের ব্রেকিং আমরা করতে পেরেছি, যেটি বাংলাদেশে জাতীয় পর্যায়ে তুমুল আলোড়ন করেছে। এখন সংবাদপত্র করছি, সপ্তাহে একদিন আমি উজ্জ্বলের মতো এমন করে একটি কানাডিয়ান সমসাময়িক বিষয় নিয়ে একটা লাইভ আলোচনা করার চেষ্টা করি। অতিথিদের কষ্ট দিয়ে নিয়ে এসে তাদের কাছ থেকে কানাডার বিষয় নিয়ে কথা শোনার, কথা বলার চেষ্টা করি। এখন কিন্তু পরিস্থিতিটি পাল্টেছে। শুরুর দিকে আমি বলি, ডলি বেগম এখানে আছে, শুরুর দিকে আমাদের জন্য ছিল যেটি, যে মূল ধারার সঙ্গে আমাদের যে সম্পৃক্ততা, সেটি একটু খুব কষ্টকর হয়ে পড়েছিল। আমরা দেখলাম যে একটু একটু করে যখন আমরা যেতে শুরু করলাম, বা কিভাবে যাওয়া যায় সেই চেষ্টাটি করতে শুরু করলাম, আমরা দেখলাম যে আমাদের জন্য আসলে প্রথম দিকে দরজা কেবলমাত্র খোলা আছে এনডিপির বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে ডাকা হয়। তারপরে আমরা দেখলাম যে লিবারেল পার্টি ডাকতে শুরু করেছে। এই ছিল আমাদের কিন্তু এখানকার কানাডিয়ান, যদি আমরা বলি, মূল ধারার সঙ্গে আমাদের সম্পর্ক।
কিন্তু আজকে এই জায়গায় যদি আমি বলি যে এখন এটুকু আমি বলতে পারি যে এখন যে সময়টা যাচ্ছে, বিশেষ করে কোভিডের সময়টা, প্রায় প্রতি সপ্তাহে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এখন যারা ক্ষমতায় আছে কনজারভেটিভ পার্টির মন্ত্রীরা প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ এথনিক মিডিয়ার সঙ্গে কথা বলেন, এবং তাদের যে ককাসের যিনি আউটরিচ যে মেয়েটি, সেই মেয়েটি যতক্ষণ পর্যন্ত না আমি কনফার্মেশন ইমেলটি ফেরত পাঠাই, সে মেল আবার করতে থাকে এবং শেষ পর্যন্ত ফোন করে যে আমি কিন্তু তোমার কনফার্মেশনটা এখনো পাইনি, তুমি থাকছো তো কালকে। এই যে জায়গাটায় আসা, যে এনশিওর করা, সেটিকে আমি দেখি এইভাবে যে বাংলাদেশ কমিউনিটি এখন কানাডিয়ান পলিটিশিয়ানদের কাছে, কানাডিয়ান গভর্নমেন্টের কাছে কিংবা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে বাংলাদেশি কমিউনিটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে কানাডিয়ান একটি মিডিয়ার, এথনিক মিডিয়া হিসাবে বাংলাদেশি একটি কমিউনিটির একটি মিডিয়ার উপস্থিতি তারা প্রবলভাবে চায়, এবং সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ফোন করে হলেও নিশ্চিত করতে চায়। এই যে জায়গাটায় উত্তরণ, সেই উত্তরণটি আমি বলি যে এটি হচ্ছে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি। এবং সেই জায়গায় এই যে ডলি এমপিপি হলো, আমাদের চয়নিকা দত্ত, আমি তিনজনকে বলি যে লিডার। ডলি বেগম তো পলিটিক্যাল লিডার, চয়নিকা দত্ত আমাদের কমিউনিটিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আর নাজিয়া হচ্ছে কর্পোরেট লিডার। আমি দেখছিলাম যে তার নামের আগে কর্পোরেট লিডার শব্দটি বেশ কয়েকটি নিউজে ব্যবহার করা হয়েছে। তো এই যে তিনজন নেতা বা আমাদের লিডাররা নানা জায়গায় যেভাবে কাজ করেছেন, সেই কাজ করার ফলশ্রুতি কিন্তু বাংলাদেশি কমিউনিটি এখন কানাডার মূল স্রোতের রাজনৈতিক বলি, সরকার বলি বা নানা জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সেই কারণে প্রভিন্সিয়াল পলিটিশিয়ানরা হয়তো একটা সময় আসবে যে ফেডারেল পলিটিশিয়ানরা আমাদেরকে আর অ্যাভয়েড করতে পারবে না, তারা অপেক্ষায় থাকবে যে বাংলাদেশি কমিউনিটির মিডিয়া আমার প্রোগ্রামে আছে কিনা। কিন্তু আজকে প্রভিন্সিয়াল পর্যায়ের যে পলিটিশিয়ানরা, তারা নিশ্চিত করতে চায় যে বাংলাদেশি কমিউনিটির একটি মিডিয়ার উপস্থিতি তাদের প্রোগ্রামে আছে বা মন্ত্রীর ব্রিফিং এ আছে, মন্ত্রীর প্রেস কনফারেন্সে আছে। সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য আমি যারা আমাদের আগে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সাগর ভাই, চমৎকার ভাবে আপনার শুরুটা আপনি বললেন। তো আমরা এখন যে দিকটাতে যাচ্ছি, যে আমরা যে আজকের যে তিনজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাদের কথা আমরা শুনছিলাম, তাদের অভিবাসন জীবনের যে শুরুটা কিভাবে হচ্ছিল সেটা ওনারা বলছিলেন আমাদেরকে। তো এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই অনেকগুলো কমেন্টস করেছেন, আমরা পরপর সেগুলো ভিজিবল করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমরা আমাদের যে অতিথিদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এ পর্যায়ে আবার আমরা যাচ্ছি যে প্রথম আমরা অভিবাসী জীবনের শুরুর কথা জানছিলাম, এখন আমরা চয়নিকাদির মাধ্যমে আবার শুরু করতে যাচ্ছি আরেকটা প্রসঙ্গ, যেটা হচ্ছে আপনি আইনজীবী হিসেবে যে আজকে যে সফল আইনজীবী হিসেবে, তখন আপনি যখন পড়াশোনার পর এই মাধ্যমে যে এখানে একটা মাল্টিকালচারাল কমিউনিটি, বিভিন্ন ভাষাভাষীর মানুষের যে একটা সংমিশ্রণ এই দেশটিতে, আপনি নিজেকে কিভাবে একটা স্বতন্ত্র অবস্থানে তৈরি করার ক্ষেত্রে চ্যালেঞ্জটি কেমন ছিল? Ujjwal, it was a huge challenge. The reason it was a huge challenge was আমি অনেক আগে এসেছি, 1982, দ্যাট ওয়াজ, তখন মন্ট্রিয়াল শহরে 30টা বাংলাদেশি ফ্যামিলি ছিল। তখন এনিওয়ে আমি পাশ করার পরে, বাই দ্যাট টাইম অ্যাবাউট এ ইয়ার লেটার, তখন আমার এখানে বিয়ে হয়ে যায়, আই গট ম্যারিড। ভাবলাম যে ঠিক আছে, প্ল্যান তো ছিল বাংলাদেশে ফিরে যাওয়ার, প্ল্যান ছিল ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে জয়েন করার। সেটা যখন হলো না, তো ভাবলাম, ছোটবেলা থেকে আমার অ্যাম্বিশন ওয়াজ অনলি ওয়ান এন্ড ওয়ান অনলি, এন্ড দ্যাট ওয়াজ টু বিকাম আ লয়ার। তো ট্রাই করলাম যে ঠিক আছে, ওখানে কিভাবে, মন্ট্রিয়ালে আমি কিভাবে ল পড়তে পারি বা লয়ার হতে পারি। মাস্টার্স করে তো আর লয়ার হয়ে যায় না, ইউ হ্যাভ টু পাস সার্টেন এক্সামস। তখন দেখলাম যে ওদের, আমি বাই দ্যাট টাইম আমি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছি, কিন্তু ওদের তখনও ওদের নিয়ম ছিল যে ইউ হ্যাভ টু বি এ কানাডিয়ান সিটিজেন টু প্র্যাকটিস অ্যাজ এ লয়ার। ঠিক আছে, ওয়েট করলাম, 3টা বছর চলে গেল, কানাডিয়ান সিটিজেন হলাম। আবার বার পরীক্ষা দিতে যাব মন্ট্রিয়ালে, তখন ওরা ধরলো যে না, তুমি তো ফ্রেঞ্চ জানো না, you don't have working, you can speak well, but you don't have working knowledge of French. তো ঠিক আছে, ফ্রেঞ্চ শিখতে হবে এখন। So I went back to McGill, and I did 2 years of French. আবার পরীক্ষা দিলাম ওখানে, তো বললো কি that I failed.
তো আমি বললাম যে বলে কি নো ইউ হ্যাভ ওয়ার্কিং নলেজ অফ ফ্রেঞ্চ বাট নট এনাফ ফ্রেঞ্চ টু প্র্যাকটিস ল। এই করতে করতে কিন্তু মন্ট্রিয়লে আমার 9টা বছর চলে গেল জাস্ট স্ট্রাগলিং টু বিকাম আ লয়ার। So যখন দেখলাম মন্ট্রিয়লে হচ্ছে না, দেন দ্যাট ইজ ওয়েন আই মেড দিস ড্রাস্টিক ডিসিশন, দি প্রভিন্সে চেঞ্জ করে ফেলবো। চলে আসলাম অন্টারিওতে। অন্টারিওতে যখন আসলাম আরেকটা প্রবলেম, বললো যে না তোমার তো ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার এলএলবি, তোমার মাস্টার্স ইজ ফ্রম মেগেল, ইউ হ্যাভ টু উইচ ইজ আন্ডার কমন লতে পড়ে না, ওরা সিভিল লর আন্ডারে মেগেল কুবেক, তো ইউ হ্যাভ টু রাইট ইউর এক্সামস অ্যাগেন। ঠিক আছে কি করতে হবে, but again you know the challenge is by that time I had a small child, so there was you know you had to put food on the table and roof over your head, so I started doing parallel jobs, you name it and I have done it. তারপরে শর্টকাট খুঁজলাম কি করে শর্টকাটে ল ফিল্ডে ঢোকা যায়, তো করলাম একটা প্যারালিগাল কোর্স করে, আই ওয়াজ ভেরি লাকি তখন আমি একটা ল ফার্মে জয়েন করলাম। সেখানে ওরা ল ফার্মে ঢোকাটা ওয়াজ এনাদিতে, আমি দিনে প্রায় 100টা করে রেজুমে পাঠাতাম, and all I needed was somebody to call me. Finally somehow I got somebody to call me. তারপরে আমি বললাম যে you don't have to pay me, just try me out for 3 months, don't have to pay me. তখন ওখানে আমার মনে আছে একটা লয়ার ছিলেন, তো she said no Chaya, we don't do that, we'll pay you minimum wage. So ওই করে কিন্তু আমি ওইখানে থেকে গেলাম। এই করতে করতে প্রায় I would say about 7 years had gone by as a paralegal. তো একদিন তখন আমার মনে হলো না, I think I'm shortchanging myself. I wanted to be a lawyer, not a law clerk. তখন আবার সেই NCA বলে এখানে একটা অর্গানাইজেশন আছে, that's for foreign lawyers to get the standing of a lawyer in Ontario, ওদেরকে লিখলাম, তো ওটা হয়ে গেল। তখন ওরা বললো যে প্রায় I had to write about 13 more exams, which is about 2.5 years course. তো ভাবলাম UFT তে ভর্তি হব, তো আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, UFT তে হয়ে গেল। সো তখন আমি আমার যে গ্রিন এন্ড স্পিগেলে যে আমার যে বস ছিলেন ওনাকে বললাম যে I want to be a lawyer and you have to give me the opportunity there so that I can work and study both at the same time. He was very nice. I think he understood my dream, because this dream was not just tokon, this was a dream since I was like 6 or 7 years old, or maybe a little bit more. I think about 10 or 11 years old when I had this dream that to be a lawyer. So then I started working full time at Green and Spiegel and went back to law school at University of Toronto. I managed to pass my exams and wrote my bar. একটা জিনিস বলবো, when I was a paralegal, তখন আমাকে প্রথম দিন আমাকে পাঠালো যখন ওখান থেকে কোর্টে, I had taken quite about 3টা না 4টা মোশনস নিয়ে গিয়েছিলাম। I prepared myself very well. একটা খুবই স্ট্রং একটা জাজ ছিল সেখানে, এবং দেখছি কি she was মানে মোশন ডিনাইড, সবাইকে মোশন ডিনাই করছে, আর আমি নিজে ভাবছি here I'm a short Asian lawyer with an accent, আমারে তো সে পছন্দই করবে না, you have this mindset. তো যখন গেলাম ওখানে, and you won't believe it, I got all my 3 motions. তখন that is the time I realized that you know what, the shortcoming was within myself, not with the system. If you know your stuff, then no one can, and if you have it in you, if you have that passion, and if you know your subject, তখন nobody can stop you. You can achieve your dreams. And that's how I felt at that time. And much later I became a lawyer. By that time I was so confident, now I can do it. And তারপরে তো I finished my law school, I did my bar exams, and by that time Green and Spiegel যেহেতু almost 9.5 years চলে গিয়েছিল, I felt that I could be on my own. And I opened my own practice, and since then I have been on my own. And practicing law has always been a passion. My clients are not my clients. I mean, they become, and আমার কাছে কেন মনে হয়, I feel that I'm a little bit different from other young lawyers in the sense that
See, I could have been a lawyer at the age of 24 if I was born and brought up in Canada. But that didn't happen. I had to do a lot of parallel jobs, and I met a lot of people, gained a lot of experience, and মানুষের emotions. I think I studied more than see, if আমার কাছে মনে হয় at 24 I had become a lawyer, I think I would probably had been a very obnoxious and a proud person. You know, I couldn't care less how the regular people live. Maybe, I don't know, maybe, I don't know. But আমার কাছে মনে হয়, because I had this journey of struggle, or of struggle of বলবো না, this journey of knowing so many different things, that and meeting so many people and meeting obstacles, that I think I just became a little bit different. And I love people. I love people. I love my community. I love my clients. I just love living. I would say that. অসংখ্য ধন্যবাদ দিদি। চমৎকার ভাবে জানছিলাম একজন বাংলাদেশ থেকে আসা নতুন মানুষ, একজন অভিবাসী কিভাবে এখানকার যে বৈচিত্র্যময় সমাজের সাথে, ব্যবস্থার সাথে, ভিন্ন দেশ, আবহাওয়া, নানাভাবে নিজেকে একটা অবস্থানে নিয়ে এসেছেন। আমরা আপনাকে নিয়ে গর্বিত। এ পর্যায়ে আমরা শুনতে চাচ্ছি যে 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 গল্পটুকু, সেটি হচ্ছে আগেও আমরা বলেছি, আমাদের সাথে আছেন আমাদের প্রথম প্রভিন্সিয়াল পার্লামেন্টের মেম্বার ডলি বেগম এমপিপি। আপনার শুরুটা কেমন ছিল পড়াশোনা টু পলিটিক্সে, যা রাজনীতিতে দেশ থেকে আসার পর ভিন্নভাবে নিজেকে কিভাবে তৈরি করলেন এই অবস্থার জন্য? ডলি বেগম। আমাদের ইটস ইন্টারেস্টিং, আমরা যখন মানে শুনতেছি, আমাদের সবার কয়েকটা সিমিলারিটিস আছে, যেটা মানে চয়নিকাদির স্টোরিজ, নাজিয়ার দ্য ড্রেস স্টোরি, আসলে যখন শুরু হয় তখন মানে লেখাপড়ার সময় I had a lot of different dreams. আমি মানে লেখাপড়া করব না, ইংরেজি শিখতে পারতেছি না। তারপর আমার মনে আছে প্রতিদিন সকালে আমি মানে I used to pray that I learn English. কিন্তু I wanted to be a teacher when I was going to school here, and I wanted to do work in certain fields that I feel passionate about. কিন্তু politics এর আসলে কখনো এই মানে এটা মাথায় আসেনি যে আমি কখনো পলিটিক্স জয়েন করব। আমি যখন ইউনিভার্সিটিতে ইউএফটিতে আমার আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি করি, তখন আমি প্রথম শুরু করি কিন্তু ইংরেজি আর মানে ইংলিশ এন্ড ড্রামার জন্য আমি ইয়েতে শুরু করি আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি। And then after that, I was taking one course in politics and development, যেটাতে আমার মানে পলিটিক্স এর ইন্ট্রোডাকশন শুরু হয়। তো সেখানে আমি অনেক মানে ক্লাসেসগুলো অনেক এনজয় করি, and I ended up doing a specialist degree at UFT, and then I did a senior thesis, যে কারণে আমার বাংলাদেশে যাওয়া হয়। আর এই রিসার্চটার through I actually connected with my Bengali roots a little bit more. And I wanted to go back to Bangladesh and do some work there. And there's a few things that I feel আমার মনে হয় যে আমি এখনো হয়তো কোনো একদিন এটা রিয়েলাইজ করবো, না আবার এই ড্রিমটা ফেরত চলে আসবে। সো মাস্টার্স যখন করি, আমার আন্ডারগ্রাজুয়েটের পরে আমি 2 বছর কাজ করি। কাজ করার পরে আমার ইচ্ছা হলো যে আমি আসলে আরো লেখাপড়া করতে চাই, and I wanted to be in the development field. সো আমার আশা ছিল যে একদিন হয়তো বাংলাদেশে গিয়ে কাজ করবো, বাট সেটার জন্য আমি হয়তো কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা কোনো এনজিওর থ্রু কাজ করবো। সো যখন মাস্টার্স করি আমি UCL আমার মাস্টার্স ডেভেলপমেন্ট আর প্ল্যানিং এর উপর মাস্টার্স করি, and after that I actually had a chance to আমি একটা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করি ইউনাইটেড নেশন। সো যখন আমি ইলেকশনের মনে হয় 8-9 মাস আগে এই ইন্টার্নশিপটা আমি পেয়ে যাই, অনেক মানে বছরের অ্যাপ্লাই করার পরে। সো ফাইনালি ইন্টার্নশিপটা পাই, অনেক খুশি। আমাকে রাইডিং থেকে মানে এখানে স্কারবো সাউথ ওয়েস্টের যে রাইডিং অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে আমাকে যখন ওরা জিজ্ঞেস করে যে ইলেকশনের জন্য রান করার জন্য, সো আমি আসলে খুব একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাই, বিকজ I just got something that I was dreaming of for a very long time. So আমি ইউনাইটেড নেশনের যে ইন্টার্নশিপ প্রোগ্রামে ওদেরকে একটা ইমেল পাঠাই যে
আমাকে কি 6 months extension দেওয়া যাবে, তাহলে আমি একটু ইয়ে করতে পারবো, I could think about a little bit. And then after that I actually decided that a chance ta nebo, and once I talked to my parents, and one thing you'll find out that election ashole jekono mane political opportunities, women take a lot of time to decide than men do when it comes to politics, especially running for public office. So I took about 5-6 months. তখন তারপরে এটা চিন্তা ভাবনা করার পরে, আব্বু আম্মুর সঙ্গে কথা বলার পরে, কমিউনিটির অনেক মেম্বারসদের, অনেক কমিউনিটি লিডার্সদের সঙ্গে কথা বলার পরে, I decided that I was going to run. And that journey on its own, that's a much longer story that I'm sure many of our community members know about as well. So that's how it began from there. ধন্যবাদ ডলি বেগম, যেটি হচ্ছে 2018 সালের 7ই জুন, আমি যদি ভুল না করে থাকি, সেই মহেন্দ্র খন যে কানাডাতে প্রথম প্রাদেশিক এমপিপি হিসাবে নির্বাচিত হলেন, ডলি বেগম এমপিপি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারাও প্রশ্ন রাখতে পারেন। আমরা শুনছিলাম যে আমাদের যে গৌরবের ভাগিদার করছেন পৃথিবীর শুধুমাত্র কানাডাতে নয়, আমরা জানি যে যুক্তরাজ্যে এখন 4 জন পার্লামেন্টের মেম্বার হচ্ছেন বাংলাদেশি ব্রিটিশ যারা। এভাবে শুধুমাত্র রাজনৈতিক ভাবে নয়, বিভিন্ন ক্ষেত্রে পেশা জীবনে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরছেন নতুন প্রজন্মের বাংলাদেশিরা। আজকের এই অভিবাসন দিবসে সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যাতে করে বাংলাদেশের যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে গর্বের যে উত্তরাধিকার আমরা তুলে ধরতে পারছি। আমরা শুনছিলাম টলি বেগমের কথা। এখন আমরা যাচ্ছি একজন পাওয়ারফুল যে নারী নির্বাচিত হলেন এবছর, নাজিয়া শাহরিন। নাজিয়া শাহরিন, আপনার যে আজকের ডিসেম্বরের 4 তারিখে যেটি ঘোষিত হলো, আপনি কানাডার 100 প্রভাবশালী নারীদের মধ্যে একজন, আমাদেরকে গৌরবান্বিত করেছেন প্রতিটি বাংলাদেশিদের পক্ষ থেকে। কারণ আপনার কারণে আমাদের দেশের নাম চলে আসছে। অভিবাসী হিসেবে আমাদেরকে আপনি গৌরবের ভাগিদার করেছেন। আজকের এই অবস্থাতে আসা পর্যন্ত আপনার যে জার্নিটা, আপনি যেটি বলছিলেন যে স্কুলে যাওয়ার পরে আপনি খুব ইনফিউরিটিতে ভুগতেন, কিভাবে মিশবেন, অনেকগুলো বিষয়, আপনার গল্পটা শুনতে চাই। থ্যাংক ইউ। আসলে আমি যা শুনছি, like we're listening to the stories, যে it's not an easy journey for an immigrant. আসলে এখানে আমি অনেক আগে থেকে কোডিং শুরু করেছি। আমি 11 বছর বয়সে আমার আব্বু প্রথম একটা কম্পিউটার বাসায় আনলো, উইন্ডোজ 95, এন্ড তখন আমি নিজে একটা লাইব্রেরি থেকে বুক নিয়ে আমি কোডিং শিখলাম। তখন থেকে আমি কম্পিউটার সায়েন্স পড়বো। আমার আব্বুর একটু শখ ছিল যে আমি গিয়ে ডাক্তারি পড়বো, বাট আমি তখন থেকে আমি বলে ফেলেছিলাম যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো, আর আমি তারপরে ইউএফটি তে এনরোল করলাম কম্পিউটার সায়েন্সে। ইউএফটি যখন প্রথম আমার কম্পিউটার সায়েন্স ডিগ্রি নিলাম, আমার হাজবেন্ড এট দ্যাট টাইম, তখন আমাদের এঙ্গেজমেন্ট ছিল, হি ওয়াজ মাই ফিয়ান্সে। ও আরবিসি তে কাজ করতো, এর জন্য আমাকে একটা ইন্ট্রোডাকশন করে দিল আর ইন্টারভিউ দিয়ে দিল, আর আমি আরবিসি তে প্রথম স্টেপ ইন করলাম। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, যে আমাদের কমিউনিটির অত people নাই in some of these big companies যে each other কে হেল্প করে to get that first interview. আমি খুব ফরচুনেট ছিলাম যে আমার হাজবেন্ড তখন আরবিসি তে একটা চাকরি পেয়েছিল, and he was able to introduce me. So আমি আরবিসি ক্যাপিটাল মার্কেটস এ শুরু করলাম as a developer. কিন্তু তখন থেকে আমি দেখলাম যে it was very hard. আমি usually every রুমে আমি only visible minority ছিলাম, প্লাস অনলি ফিমেল ছিলাম, কারণ আমি টেকনোলজিতে মেয়েরা হচ্ছে 20%। তারপরে আমি হচ্ছে গিয়ে আই ভিজিবল মাইনরিটি। সো সব সময় আমার একটা ফিলিং ছিল যে আমার অন্যদের থেকে অনেক হার্ডার ওয়ার্ক করতে হবে। সো আমি একদম প্রথম ইয়ার থেকে আমি প্রায় 50-60 আওয়ার্স অনবরত কাজ করতাম। আমি ভ্যাকেশনস নিতাম না। আমি এভরি পার্সন যে ম্যাটারনিটি লিভ এনিথিং যা করতো, আমি এক্সট্রা আওয়ার্স পুট ইন করে ওদের কাজ শিখতাম। ইট ওয়াজ সামথিং যে আমার বিল্ট ইন ছিল অ্যাজ এন ইমিগ্রেন্ট, যে আমার অন্যদের মতো আমার লাইফটা ইজি হবে না, সো আমার অনেক কষ্ট করতে হবে।
আমি যখন ইভেন আমার মাস্টার্স করলাম ইএফটি থেকে, আমি তখনও আমি কিন্তু পার্ট টাইম করেছি। আমি সকাল 6 o'clock ট্রেন নিতাম, আমি সারাদিন আরবিসিতে কাজ করতাম, তারপর আমি রাত্রে 6:30 to 9:30 আমি আমার মাস্টার্সের লেকচারসে যেতাম, আমি বাসায় এসে পৌঁছাতাম 11:30টায়। এটা আমার লিটারালি ফর 3 ইয়ার্স আমার লাইফ ছিল, আমার কোনো উইকেন্ডস ছিল না। এইভাবে কাজ করে করে আমার আরবিসিতে নাম হয়ে গিয়েছিল যে নাজিয়া ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আর এই জিনিসটা অনেক ইমিগ্রেন্টস এর এই নামটা থাকে অনেক, বিকজ আমাদের সবসময় এত কাজ করতে হয় টু বি নোটিসড, আমাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, কারণ আমাদের ওই কমিউনিটি অ্যান্ড নেটওয়ার্কটা নাই উইদিন লিডারশিপ ইন ইন কোম্পানিজ। তাই ওর পরে আমি যখন আমি মাস্টার্স করছিলাম তখন আমি অলসো রিলেশনশিপ বিল্ড করে ফেলেছিলাম আমার প্রফেসরদের সাথে, কারণ আমার অরিজিনাল ইভেন বিফোর আমি কম্পিউটার সায়েন্স, অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু বি আ প্রফেসর ইন কম্পিউটার সায়েন্স। তাই ওরা আমাকে বললো যে নাজিয়া তুমি এসে গেস্ট লেকচার্স করো আমাদের জন্য কয়েকটা, and students received it very well. আর এইভাবে আমি ইউএফটির জন্য মাস্টার্স লেভেলে 2টা কোর্স লিখে এখন টিচ করি। কিন্তু I always felt that আমার one after another in every job I've done, আমার extra I have to put in the 50, 60, 70 hours. এমনকি আমার যখন বাচ্চা হলো, আমার মেয়ে যখন হলো তখন আমি 15 weeks ম্যাট লিভ নিয়েছি, কারণ আমি তখন প্রথম ডাইরেক্টরশিপ রোল নিয়েছিলাম। এন্ড আমি এত ভয় পেয়েছিলাম যে আমি যদি ফুল ম্যাট লিভ নেই আমার পজিশনটা আর থাকবে না, বিকজ দেয়ার সো মেনি পিপল হু উড ওয়ান্ট ইট। তা আমি 15 weeks-এ আমি ফেরত চলে গেলাম। And I think this is just আমি যখন শুনছিলাম এই স্টোরিজ গুলি সবার, যে there's a lot of extra work that we as immigrants do, কারণ আমাদের প্রুভ করতে হয় that we are good enough in this country. নাজিয়া আপা কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমি কি? হ্যাঁ শুনতে পাচ্ছেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ নাজিয়া আপা। আপনি যেটি বলছিলেন কিভাবে একটা মানুষ আজকে যে আমরা মানে সবাই খুবই গর্বিত যে আমাদের একজন কন্যা, বাংলাদেশি কন্যা প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন। এই যে জার্নিটা, এই যে পথ পরিক্রমা, সেটি কত কঠিন ছিল সেইভাবে পরিবেশের সাথে মানিয়ে নেয়া। এই পর্যায়ে আমি আসতে যাচ্ছি সৌগত আলী সাগর ভাইয়ের কাছে, যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু আমরা যে ইমিগ্রেশন নিউজ 24 সেটির মূল স্লোগানটি হচ্ছে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসন। আমরা দেখতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যারা অভিবাসী হয়ে যাবেন তারা যেন একটা মর্যাদাপূর্ণ অবস্থায় নিজেকে যেমন সম্মানিত করতে পারেন, পাশাপাশি দেশের মুখকে উজ্জ্বল করতে পারেন। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমরা কিভাবে এই যে তাদের যে মানে সাফল্যের শিখরে যাওয়ার বা সফলতা আসার যে জার্নিটুকু, আপনি কি মনে করেন আমরা বাংলা ভাষার যে গণমাধ্যম গুলো সেইভাবে তাদের নিদারুণ কষ্টের যে জার্নিটা সেটা কি আমরা তুলে ধরতে পারছি, বা আমাদের করণীয় কি? বা সেই ক্ষেত্রে ইমিগ্রেশন নিউজ 24 আমরা যেহেতু নতুন শুরু করতে যাচ্ছি, তো আমাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে, বা আমার গণমাধ্যমের ক্ষেত্রে কি হতে পারে? অনেক ধন্যবাদ উজ্জ্বল। শুরুতেই আমি ইমিগ্রেশন নিউজ 24 অভিনন্দন জানাই যে এই একটি জায়গা অভিবাসন নিয়ে কথা বলতে গেলে এই বিষয়টি অবশ্যই সবার আগে আলোচনায় চলে আসে যে আমরা বাংলাদেশের সংবাদপত্রের দিকে যদি তাকাই, কিংবা আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাদের সঙ্গে কথা হয় না কেন, আমরা সবার মধ্যে প্রচন্ড রকমের একটা আগ্রহ দেখতে পাই যারা বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়ে বাইরে কোথাও তারা বসতি স্থাপন করতে চায়। এবং এই যে অভিবাসনটা বাইরে কোথাও গিয়ে, সেটা নট নেসেসারিলি যে জীবনের জন্য, জীবিকার জন্য, এখন কিন্তু হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ না। সো গ্লোবাল ভিলেজ মানে হচ্ছে যে আমি এভাবে দেখি যে আমি নরসিংদীর রায়পুরা গ্রামে বড় হয়ে আমি নরসিংদী জেলা শহরে কলেজে পড়তে এসেছিলাম, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছি, রাজধানী ঢাকা চাকরি করতে এসেছি। এখন আরেকটি বড় শহর টরন্টোতে থাকছি, এখানে বসে কাজ করছি, এবং আমি এখানে বসেও বাংলাদেশের সঙ্গে সংযুক্ত থাকছি। বাংলাদেশে আমি সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে আমি আমার ভূমিকা রাখছি। অভিবাসন বিষয়টা কিন্তু এইরকম। এখন যে জায়গাটি যদি উজ্জ্বলের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভটি এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ অভিবাসন নিয়ে
সঠিক তথ্যের অনেক ঘাটতি আছে। আমরা দেখি যে আমাদেরকে যখন বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা প্রশ্ন করে জানতে চায়, আমরা দেখি যে তাদের কাছে এমন সব তথ্য আছে যেটা আসলে বাস্তবে কোথাও নেই। তার মানে হচ্ছে যে মানুষ নানাভাবে ভুল তথ্য পাচ্ছে, ভুল তথ্যের পিছনে দৌড়াচ্ছে এবং প্রতারিত হচ্ছে। লিটারালি তারা প্রতারিত হচ্ছে এবং বিশাল একটি গোষ্ঠী এই প্রতারণার শিকার হচ্ছে। সেই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য একটি সঠিক তথ্য প্রবাহ থাকা দরকার এবং সেই তথ্য প্রবাহটি ঢাকার মিডিয়ার পক্ষে একটু কঠিন হয়ে যায় অবশ্যই। কারণ কানাডাতে কি হচ্ছে, কানাডার গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে, কি ধরনের নীতি নির্ধারণ করছে, সেটি হয়তো ওখান থেকে বসে তাদের পক্ষে জানা সম্ভব হয় না। কিন্তু এখান থেকেও আবার অনেকে ঠিক সেই অর্থে প্রতিনিধি হিসাবে কোনো পত্রিকার প্রতিনিধি হিসাবে ওইভাবে ফুল টাইম কাজ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জায়গায় স্পেশালাইজড একটি যদি নিউজ সোর্স, ইনফরমেশন সোর্স থাকে যেটি উজ্জ্বল করতে যাচ্ছে, সেটি আমি মনে করি যে খুব একটি ভালো কাজ হবে এবং সেটি অবশ্যই আমি মনে করি অতি প্রয়োজনীয় একটি কাজ হবে। এই গেল একটি দিক। এখন আমরা যারা গণমাধ্যমে কাজ করছি, কমিউনিটিতে বা এথনিক মিডিয়া হিসেবে কাজ করছি, আমরা আসলে কি করছি? 2009 সালে যখন আমরা নতুন দেশটি শুরু করি, আমরা তখন বলেছিলাম যে আমরা কানাডার খবর দেব। কারণ আমি যেই শহরটায় থাকি, আমি যে সমাজে থাকি, যে কমিউনিটি থাকি, সেই কমিউনিটিতে কি ঘটছে, সেই কমিউনিটির জন্য কি দরকার, সেই কমিউনিটির সামনে তাকানোর জন্য আমার কি কি তথ্য দরকার, সেই জিনিসগুলো যদি এখানকার পত্রিকায় না থাকে, তাহলে সেই পত্রিকার প্রয়োজনীয়তা কি? কারণ আমরা জানি যে আমরা যারা অভিবাসন নিয়ে আসি, আমাদের অনেকের পক্ষে এখানকার সিবিসি, CP24 আমরা হয়তো প্রতিদিন ওয়েদার ফোরকাস্ট দেখার জন্য আমরা সেটা খুলেই রাখি বাসায়, কিন্তু টরন্টো স্টার পরে, গ্লোব এন্ড মেল পরে আমরা কানাডিয়ান পলিটিক্স, কানাডিয়ান ইকোনমি, কানাডিয়ান সোসাইটি কি হচ্ছে সেইটি বোঝা, সেটি জানা আমাদের অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তো সেই কারণেই নিজের ভাষায় এইখানকার সমাজ, রাজনীতি, অর্থনীতির এই বাস্তবতাগুলো যদি একটি পাওয়ার কোনো সুযোগ থাকে, সেটি খুব উপকারী হয়। কিন্তু নানা বাস্তবতার কারণে, উজ্জ্বল আপনি জানেন যে আপনি নিজে বাংলাদেশের সংবাদপত্রে কাজ করেছেন, আমি সংবাদপত্রে কাজ করেছি। বাংলাদেশের সংবাদপত্র বলি, টেলিভিশন বলি, সেটি একটি প্রতিষ্ঠান, সেখানে অনেক মানুষ কাজ করে, নানা রকম বিষয়, নানা রকম বিভাগ থাকে, প্রত্যেকটি বিভাগে মানুষ কাজ করে, একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। কিন্তু এইখানে আমরা যখন এথনিক পত্রিকা বলি বা কমিউনিটি পত্রিকা বলি, আমরা যখন এখানে প্রিন্ট পত্রিকা করি, এই পত্রিকাটি যিনি সম্পাদক, তাকে পত্রিকার লেখা সংগ্রহ, তাকে পত্রিকার বিজ্ঞাপন সংগ্রহ, বিল আদায়, পত্রিকার দোকানে দোকানে দিয়ে আসা, এরকম নানাবিধ কাজ একজনকে কিন্তু করতে হয়, যেটি কঠিন হয়ে যায়। আর এখানে এখন আমাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে, কিন্তু 10 বছর আগে, 15 বছর আগে এখানকার অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটটাও কিন্তু অত বড় ছিল না। বা এখনো আমি মনে করি না যে একটি গণমাধ্যমকে, একটি পত্রিকাকে ঠিক সাবলীল ভাবে টিকে থাকার মতো শক্তিশালী অ্যাডভার্টাইজমেন্ট মার্কেট এখানে গড়ে উঠেছে, ঠিক এরকমটা খুব শক্তি দিয়ে ভাবা যায় না। ফলে এখানে যে পত্রিকাগুলো বের হয়, তাদেরকে নানা রকম স্ট্রাগলের ভিতর দিয়ে, লড়াইয়ের ভিতর দিয়ে যেতে হয়। সেই জায়গায় সেই জায়গায় মানে ক্যানেডিয়ান যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তুলে আনা তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। এবং আমরা সেই জায়গাটা থেকে শুরু করেছিলাম যে ঠিক আছে, আমরা আর কিছু না পারি যে ক্যানেডিয়ান পত্রপত্রিকায় যে সংবাদগুলি প্রকাশিত হয়, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো অনুবাদ করে ছোট ছোট করে আমরা দিতে থাকবো। আমরা কিন্তু তাই করেছি। এবং আজকে দেখেন উজ্জ্বল, আজকে আপনি তাকান পত্রিকাগুলোর দিকে, আপনি এখন টরন্টো থেকে আমাদের যে বাংলা পত্রিকাগুলো বের হয়, প্রত্যেকটি পত্রিকার প্রথম পাতার দিকে যদি আপনি তাকান প্রতি সপ্তাহে, দেখবেন সব ক্যানাডিয়ান নিউজ। এক সময় যেমন ছিল যে একটা পিকনিকের সংবাদ মূল সংবাদ হিসাবে, ছবি হিসাবে ছাপা হতো, এখন কিন্তু সেটি হচ্ছে না। এক সময় দেখা যেত যে ঢাকার একটি সংবাদ, সেটি ছিল এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এখন আপনি দেখবেন যে এখানকার যে কোনো পত্রিকায় হাত তুলে দেখবেন যে না, ক্যানাডিয়ান সংবাদ তারা এখানে দিচ্ছে। এই জায়গাটাই কিন্তু এসেছে। আমি মনে করি যে এই জায়গাগুলো তো আস্তে আস্তে আরো যাবে। আজকে আমি যখন লাইভ করি, আমি কিন্তু ভাবি যে না, বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে আমি সেটি নিয়ে কিন্তু কথা বলবো না। আমি কিন্তু এখানে চয়নিকা দিকে জোর করে রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিভাবে আরো বেশি এখানে আসতে পারে, কিভাবে তারা এখানে কাজ করতে পারে, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আমি কিন্তু সাদ আলমকে ধরে নিয়ে আসছি যে আপনি লবলোর মতো এখানে বিভিন্ন বড় বড় স্টোর গুলোতে বাংলাদেশি প্রোডাক্ট দিচ্ছেন, আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা আরো কিভাবে দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেন। এই যে বলার প্রক্রিয়াটি শুরু হয়েছে, এখন আমি আমার প্রথম প্রারম্ভিক বক্তৃতায় বলছিলাম যে এখন ক্যানাডিয়ান পলিটিক্যাল পার্টিগুলো আমাদেরকে ডাকতে শুরু করেছে। আমরা সবসময় যেতে পারি না, কিন্তু আমরা কিন্তু যেতে শুরু করেছি। ফলে এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে। এই স্ট্রাগলের কাহিনীগুলো, কিন্তু বেদনার কাহিনী অবশ্যই, কিন্তু প্রেরণার কাহিনী। আমরা আজকে যে তিনজনের কাছ থেকে যে কাহিনীগুলো, আমরা যে গল্পগুলো শুনলাম, আমি এই অনুষ্ঠানটিতে বসতে চেয়েছি এই কারণে যে আমি তিনজন সফল মানুষের যে সাফল্যের যে লড়াই
এবং সাফল্যের যে আনন্দ সেটি কাছে বসে ভাগাভাগি করব। এই জিনিসগুলো যদি আমরা আরো বেশি 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 করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম। দেখেন আমরা যখন অনেকের সঙ্গে কথা হয় অনেকে মনে করে যে না এই দেশটায় আসলে কিছু হবে না, এখানে রেসিজম আছে, এখানে সিস্টেমে এ আছে সে আছে। কিন্তু চয়নিকা দত্ত যে বলছিলেন যে শর্টকামিংস প্রবলেম ইজ উইদিন মাইসেলফ, এবং এইটা যদি আমি না বুঝি এবং আমরা যখন বুঝতে শুরু করবো যে হ্যাঁ দুর্বলতাটা আমার মধ্যে আছে, অবশ্যই সিস্টেম তো কোনো সিস্টেমই তো সরাসরি কাউকে সরাসরি কোনো একটা জায়গায় নিয়ে যায় না। নাজিয়া যে কথাগুলো বলছেন তাকে তো তার হ্যাঁ এটা সত্য যে তার হাজবেন্ড তাকে স্টেপ ইন করতে সহযোগিতা করেছে, কিন্তু বাকি জার্নিটা কিন্তু তার সংগ্রামের জার্নি, তার স্ট্রাগলের জার্নি। হ্যাঁ, ডলি বেগমের জার্নিটা কিন্তু তার নিজের স্ট্রাগলের, তার শক্তি দেখানোর জার্নি। সো প্রত্যেকটা মানুষকে এই যে তার মধ্যে যে শক্তিটা আছে, তার মধ্যে যে সক্ষমতা আছে, সেটি অনেক সময় আমরা নিজেরা বুঝে উঠতে পারি না, সেটা কাউকে না কাউকে বুঝিয়ে দিতে হয়, কাউকে দেখিয়ে দিতে হয় যে লোক তোমার মধ্যে কিন্তু এই সম্ভাবনাটা আছে, তোমার মধ্যে এই শক্তিটা আছে, সো তুমি কাজে লাগাও। মানুষ একটি বৈরী পরিবেশে গিয়ে ক্রমশ আস্তে আস্তে নিজের উপর হতাশ হতে থাকে, নিজের উপর আস্থা হারাতে থাকে। ফ্রাস্ট্রেশন মানুষকে ভাবতে শেখায় যে আমার মধ্যে কোনো সক্ষমতা নাই বা আমার মধ্যে যোগ্যতা নাই, না আমাকে দিয়ে কিছু হবে না। এটি নানাবিধ হতাশা মানুষের মধ্যে এই ভাবনাটা তৈরি করে। এবং ঠিক সেই সময়টায় কোনো একটি মানুষ কিংবা কোনো একটি অনুষ্ঠান, কোনো একটি সংবাদ, কোনো একটি যে কোনো একটি কিছু মানুষকে কিন্তু ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা যোগায়, মানুষকে সাহায্য করে। ও না আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম একটা এক্সাম্পল আছে, বোধহয় আমিও এই কাজটি করতে পারি। সেই জায়গাটায় গণমাধ্যমের প্রবল 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 ভূমিকা আছে। সেই জায়গাটায় আমি বলি না যে আমরা সেই কাজটি করতে পেরেছি, কিন্তু সেই কাজটি আমরা করতে পারতাম, সেই কাজটি আমাদের করতে হবে, সেই কাজটি করার আমাদের চেষ্টা করতে হবে। এবং এই দিকে যত বেশি আমরা এই যে মানুষের গল্প, আমি আমার ঢাকার বন্ধুদের সঙ্গে যখন কথা বলি, আমি অনেক বছর সাংবাদিকতা করেছি, সেই সুবাদে ঢাকার সিনিয়র সাংবাদিক কিংবা আমার জুনিয়র সাংবাদিক বা বন্ধুদের সঙ্গে প্রায়শই কথা হয়, নানা কারণে কথা হয়। ঢাকার পরিস্থিতি নিয়ে কথা হয়, নিউজ নিয়ে কথা হয়, এবং অনেকে নিউজ আইডিয়া নিয়েও আমার সঙ্গে শেয়ার করে যে ভাই এই নিউজটা করবো, তাহলে এটা কিভাবে করবো, এরকম কথাবার্তা হয়। আমি প্রায়শই একটা কথা বলি যে আমাদের মিডিয়াতে সবচেয়ে একটা বড় ক্রাইসিস হচ্ছে মানুষের ক্রাইসিস। আমরা সংবাদে মানুষ খুঁজে পাই না। সেই মানুষ বলতে কিন্তু যে প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন, রাষ্ট্রপতি বক্তৃতা করছেন, মন্ত্রী বক্তৃতা করছেন, তারা তো মানুষ। সেই মানুষের কথা আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি সাধারণ মানুষ, সংগ্রামের মানুষ, যে মানুষগুলি দৃষ্টান্ত স্থাপন করছে সেই মানুষের গল্প, সেই মানুষের উপাখ্যান, এগুলো আমরা সংবাদপত্রে, মিডিয়াতে আমরা খুঁজি। কেন খুঁজি? এই উপাখ্যানগুলি, এই উদাহরণগুলি অন্য মানুষকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, স্বপ্ন দেখার ক্ষেত্রে, স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে উজ্জীবিত করে, সহযোগিতা করে। ফলে আমরা কমিউনিটিতে যখন মিডিয়ার কথা বলি, আমাদের মিডিয়াগুলি যদি আমরা সেই জায়গায় যেতে পারি, আমরা জানি যে অনেক শর্টকামিংস আছে, স্ট্রাগলস আছে, আমাদেরকে জীবন ধারণের জন্য অন্য একটা কাজ করে, আমরা কেউই ফুল টাইম সাংবাদিকতা এখানে করতে পারি না, আমাদেরকে অন্য একটা কাজ করে সাংবাদিকতা করতে হয়। সেই জায়গায় আমাদের একটি শর্টকামিংস আছে। তারপরেও আমরা মনে করি যে এই দিকে আমাদের অবশ্যই একটু গুরুত্ব দিতে পারা উচিত। এবং উজ্জ্বল যে কাজটি করছে, সেই জায়গাটায় আমি মনে করি যে ইমিগ্রেশনের সঠিক তথ্য, সেটা শুধু কানাডা কেন, অস্ট্রেলিয়া বা আমেরিকা বা যুক্তরাজ্য, নানা জায়গার, কারণ মানুষ ইমিগ্রেশনের সংবাদ হন্য হয়ে খুঁজতে থাকে, এবং সেই সুযোগটা নিয়ে বাংলাদেশে অনেক অনেক অসাধু মানুষ ভুল তথ্য দিয়ে, ভুল খবর দিয়ে মানুষকে প্রতারিত করছে। সেই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য একটি কোথাও মানে সঠিক যথাযথ তথ্য প্রবাহের একটি জায়গা থাকা দরকার, এবং সেই জায়গাটি মিডিয়ারই পালন করা উচিত। অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, খুব সুন্দরভাবে আসলে একজন গণমাধ্যম কর্মীরও যে খামতিগুলো থাকে, যে লিমিটেশনস গুলো থাকে বাইরের দেশগুলোতে, সেটি তুলে ধরলেন। এ পর্যায়ে আমাদের অতিথিদের জ্ঞাতার্থে আমরা বলছি যেটি হচ্ছে যে ইমিগ্রেশন নিউজ 24 কেন, যেটি হচ্ছে এখানে আমরা যারা আছি 5 জন অভিবাসী, আমি ব্যক্তিগতভাবেও লন্ডনে ছিলাম বা বিভিন্নভাবে আমেরিকাতে বা কানাডাতে আসছি, বা এই জার্নিটা ছিল, যেটি হচ্ছে যে আমরা হলফ করে বলতে পারি না যে এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের তথ্যের যে সয়লাভ, যেটি কারণ আমরা এমন একটা অবস্থা যে সবাই কিন্তু ইমিগ্রেশন কনসালটেন্ট, কিন্তু প্রতিটা দেশেই যেটি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন এজেন্ট বা যার যে বিষয়ে কথা বলা দরকার। এখন আমরা যদি সেই তথ্যের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সাথে পরিবারের কিন্তু একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। 12 লক্ষ লোক নিচ্ছে কানাডা, হ্যাঁ, তাহলে 12 লক্ষ লোক কি কানাডা শুধুমাত্র বাংলাদেশ থেকে নিচ্ছে?
এটা বলবে কে? আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আপনি বিদেশে কানাডাতে মানে পড়াশোনার সুযোগ তৈরি করতে পারবেন, আপনি নিজেও যেতে পারছেন, যাওয়ার পর আপনি কাজ করে আপনার ফ্যামিলি চালাতে পারছেন। এই যে ভুল তথ্যটা আমরা দিচ্ছি, সেই রেসপন্সিবিলিটিটা নিবেটাকে? হ্যাঁ, আমরা ইমিগ্রেশন নিউজ 24 সেটি আসলে মূলত বিগত ১.৫ বছর পৃথিবীর নানা দেশে বসবাসরত গণমাধ্যম কর্মী, বিভিন্ন আইনজীবী, পলিটিশিয়ান, ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত যারা শিক্ষক রয়েছেন, নানা মানুষের আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বস্তুনিষ্ঠ তথ্য দিব। যদি একজনও সেই ক্ষেত্রে উপকৃত হন, সেটিতে আমরা মনে করব আমরা সাকসেস। আমরা কোনো ভিসা প্রসেসিং কোনো মাধ্যম নই, আমাদের সাথে অর্থনৈতিক কারো কোনো লেনদেনের কোনো সুযোগ নেই। আমরা শুধুমাত্র আপনাকে বস্তুনিষ্ঠ তথ্যটি দিব, এবং তথ্যটি বিভিন্ন দেশে বসবাসরত যারা ইমিগ্রেশনের প্রফেশনাল রয়েছেন, রেজিস্টার্ড রয়েছেন, তাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যটুকুই আমরা জানাতে চেষ্টা করব আপনাদের অবগতির জন্য। এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আমরা একটা জিনিস আমরা সৌভাগ্যের সাথে শেয়ার করতে চাই, যেটি হচ্ছে যেমন ব্র্যাক এর মাইগ্রেশন টিম, IOM, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নানাভাবে আমরা তাদের কাছে সাহায্য চেয়েছি, এবং প্রতিটি বিভাগ থেকেই আমরা খুব সাড়া পেয়েছি যে একটা বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটি পোর্টাল হোক, যেটির সাথে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত যারা এই সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ তাদেরকে একটা সংযুতি ঘটানো সম্ভব। এবং কারো যদি পরামর্শ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ইমিগ্রেশন নিউজ 24 একটা ব্রিজ হিসাবে কাজ করতে পারে, সঠিক মানুষকে মানে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার যে একটা যোগসূত্র ক্ষেত্রে আমরা হয়তো একটু অবদান রাখতে পারি। সেই ক্ষেত্রে আপনাদের তো অবশ্যই আজকের আসলে আমরা খুবই সৌভাগ্যবান, একটি নতুন একটি উদ্যোগে আপনাদের অংশগ্রহণ আমাদেরকে অনেক বেশি প্রেরণা দিচ্ছে। আমি আবার আমাদের যেহেতু এটা উইকেন্ডের রাত, সবাই ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে, দুটি বিষয় নিয়ে আমরা শেষ করব। আমি চয়নিকাদির কাছে যেতে চাচ্ছি, যেটি হচ্ছে চয়নিকাদি আপনার কাছ থেকে, এবং ওইভাবে আমরা ডলি বেগম এবং নাজিয়া শাহরিনের কাছেও যাব, যে বাংলাদেশে আপনি অভিবাসী হয়েছেন, সফলতা এনেছেন, বাংলাদেশে আমাদেরকে মানে গর্ববোধের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। বাংলাদেশের কোন জিনিসটি, কোন বিষয়টি, কোন স্মৃতিটি আপনাকে এখনো খুব বেশি মনে পোড়ায়? আর হচ্ছে নতুন ভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য বা অভিবাসন এর সুযোগ নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত পরামর্শ কি হবে? দেখো উজ্জ্বল, I came to Canada in 1982, ঠিক আছে? তখন না ছিল ফেসবুক, না ছিল সেই গুগল, না ছিল অনলাইনের কিছু জানার, এগুলো কিছুই ছিল না। I had a passion, I had a dream, I had ambition. তো সেই অ্যাম্বিশনটা আমরা কিভাবে আমি পূরণ করেছি, দ্যাট ওয়াজ উইদিন মাইসেলফ। অ্যান্ড USIS থেকে বই বের করে, ব্রিটিশ কাউন্সিল ছিল সেখান থেকে, তো সেই দিনটা আর নেই এখন। times have changed. Someone who really wants to migrate to any country in the world, all they have to do is, it's a click. আর আমার কথা হলো, এখন তো আগে যেমন আমরা যেমন সেরকম আমাদের ইংলিশ বলতে অসুবিধা হতো, বুঝতে অসুবিধা হতো, এখন তো যে বাবা মারা আছে বাংলাদেশে, বাংলাদেশের কথাই বলছি যেহেতু আমরা সবাই বাংলাদেশের, they all know how to read and write English. ওরা আজকাল আমি বাচ্চাদেরকে দেখেছি, মানে স্পেশালি এখানে যারা ইমিগ্রেন্টস যারা এসছে ফ্রম বাংলাদেশ IT ফিল্ডে, I mean so well spoken. So, and they have a lot of them, they have found their own way. এখানে কোনো এজেন্টদেরকে ধরতে হয় না, because everything is just a click away. তো সঠিক information is all there at your fingertips. All you have to do is spend 1 hour
or okay 1 hour na hok, 1 day hok, 1 week hok, and they will know everything as to what to do. So এটা কোনো তখন আমার কথা হলো এটা হলো যারা they don't have a proper আমি কি বলবো ওদের ওদের নিজের মধ্যে যদি মানে they themselves are not secure enough that আমি যেটা করতে যাচ্ছি maybe I am not capable, তো আমি ইনকেপেবল হয়ে আমি কিভাবে কেপেবল হতে পারি থ্রু অ্যান এজেন্ট ওই দিকটা, সো দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে অফ ডুইং ইট। তো ওই চিন্তাটা মাথার থেকে আমার মনে হয় বের করতে হবে। অ্যান্ড যেটা নিজেকে আগে যেমন অনেকে বলে কি আমি I have an graduation degree and I want to migrate to Canada. Well, no, you cannot. You read, you'll find out that you don't secure enough points. Then what you do is you try to upgrade yourself. You have to try to see that আমার কি করলে আমি যদি এখানে যেতে চাই আমি কি করতে পারি, ওখানে সবই লেখা আছে। And যেটা আপনি বলেছেন যে উজ্জ্বল, যেটা what you have said is that there are a lot of agencies in Bangladesh, they are not giving right information. Well, if they are not giving right information, you yourself are entertaining to this nonsense. You know, you yourself are entertaining to these people. I don't feel sorry for these people because আমার কথা হলো তুমি এজেন্সির কাছে যাবে কেন? তুমি যেখানে everything you can do it yourself, and then on top of that then you have lawyers jara ache, those who are lawyers in Canada who practice immigration. You go to them directly and again it's a click away. So you can get good information, you can get right information. You don't have to যদি এখন ওরা বললো বাংলাদেশ থেকে কানাডা থেকে 12,000 লোক নিচ্ছে, well, find out if it is true or not, you know. And then আমার কাছে ফোন আসে বা what are you doing, বাংলাদেশ থেকে নিচ্ছে তুমি কিছু করতে পারছো না। Well, sorry, I cannot do it. Maybe somebody else knows more than I do. Take their help. I cannot help you in this. So এইটা হলো আমার কাছে মনে হয় that again এই যে immigration news 24 করছে উজ্জ্বল, which is good, but how many of people are going to do that, give that click and find out what immigration news 24 is telling you? This is the same situation. এখন যদি someone wants to take advantage of innocent people, and then those innocent people also should wake up and say that আমি যে এত টাকা খরচ করব কিসের উপরে খরচ করছি, let me find out the genuinity of this whole thing. আর কি বলবো, I get so frustrated talking about it that I don't know what else to say, because I am in that field and it frustrates me. Like আমি আমার মনে আছে I went to Bangladesh and পরপর আমি দুটো তিনটা একটা seminars করেছি, and in a day I used to see about, I would say about 100 to 200 people. And যখন আমি ওদেরকে বলতাম যে তোমরা IELTS পরীক্ষাটা দাও and then maybe I can help you, because you know there's a system. একটা যদি out of those 400 people not a single person wrote IELTS and came back to me. মানে ওদের কথা হলো IELTS দিব না, আমি কানাডা যেতে চাই, যেভাবে হোক দিদি আপনি আমাকে কানাডা নিয়ে যান। What is this? That's not how it works. আচ্ছা দিদি, আবার কথায় আসছি, যেটি চয়নিকা দত্ত একজন বিশিষ্ট আইনজীবী যেটা বলছিলেন, তো আমাদের আসলে যে ইমিগ্রেশন নিউজ 24 আমরা যে খুব আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা সৎভাবে, আমরা যদি দুজন মানুষকেও যে আমরা দেখি যে বসনিয়াতে কিছুদিন আগে ডলচে ভেলে যে একটা নিউজ দেখলাম যে যেখানে আমাদের যে শিক্ষিত সমাজ যারা অভিবাসনের জন্য বিভিন্ন ভাবে যাচ্ছে, আমি আমার পাশের বাসার যদি উদাহরণ দেই, যে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, আমরা দাদা বলি তাকে, একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি না গার্মেন্টস এর দোকান ছিল, ওনাদের একটি সন্তান সে গ্রিসে গেল এবং একটি ভালো পরিমাণের অর্থ ওনারা দিলেন, এবং এই ছেলেটি আপনার টার্কি হয়ে আরো কোথাও কোথাও থেকে সে গ্রিস পর্যন্ত পৌঁছালো, প্রায় 1.5 বছর বা 1 বছর কালীন সময় তার লেগেছিল, একটা অনেক টাকা। এবং মাঝে মাঝে যেটি হলো, মাঝে মাঝে আমরা শুনতাম যে তার নাম বলছি না, সে টার্কিতে বিপদে পড়েছে
এখন 4 লাখ টাকা দিতে হবে এই বিপদ থেকে তাকে উত্তরণের জন্য। এখন 2 লাখ টাকা দিতে পারলেই সে গ্রিস চলে যাচ্ছে। হ্যাঁ, একটা সময় পরে সে গ্রিসে যেতে পেরেছে, কিন্তু এর মধ্যে তার পরিবারের প্রায় 15 লক্ষ টাকা কিন্তু শেষ। গ্রিসে যাওয়ার পর তাকে আইনত বৈধতা পেতে আরো 6 বছর সময়, সেই সময়টুকু সে ভালোভাবে কাজ করার সুযোগ পায় নাই। পরিবারের সাথে তার কানেক্টিভিটি কমে গেছে। পরিবার যখন দেখছে যে ছেলেটার পিছনে 15 লক্ষ টাকা ব্যয় করেও সে পরিবারের কোনো কাজে লাগছে না, পাশাপাশি তাকেও সে তৈরি করতে পারছে না, একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। তো কে অভিবাসী হবে, কার এই সুযোগটা নিবে? আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যদি আমরা দুজন মানুষকে আমাদের এই যাত্রা পথে দুজন মানুষকেও যদি আমরা এই বার্তাটুকু পৌঁছাতে যাই যে হ্যাঁ, আপনি বিদেশে যাবেন, আপনি জেনে শুনে যান। বিদেশ সব এটা ওয়েলকামিং। তারপর আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে, যেহেতু সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম, আপনাদের অনেকের সহযোগিতায় আমরা নানাভাবে এই তথ্যটুকু তুলে ধরার আমাদের দায়বোধ থেকে প্রবাসী যারা আমরা বিভিন্ন দেশে আছি সবার পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে আমরা সঠিক তথ্যটুকু দিতে পারি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। চয়নিকা দি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি এখন ডলি বেগমের কাছে। ওনার কাছ থেকে শুনতে চাচ্ছি যেটি হচ্ছে যে বাংলাদেশের কি জিনিস আপনি খুব বেশি আপনাকে মনে পোড়ায়, খুব টানে, আর হচ্ছে যে আপনি এখানে এসে আমাদেরকে গর্বের ভাগিদার করেছেন প্রথম বাংলাদেশি এমপিপি হিসেবে একজন। তাহলে তো এটি সম্ভব যদি সঠিক পথে কেউ যদি অভিবাসী হয়, সেটা অস্ট্রেলিয়াতেই হোক, ইউএসএতেই হোক কিংবা কানাডাতেই হোক, দ্যার ইজ এ ওয়ে নিজেকে যোগ্যভাবে গড়ে তোলার। সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুরু করব এটা বলে যে আমি আসলে the phrase is I'm walking on a path that's been created by giants, and এটা না বললেই হয় না, কারণ আসলে আমি ফার্স্ট আমাদের এই কমিউনিটিতে অথবা কানাডাতে আমি প্রথম বাংলাদেশি না যে ট্রাই করছে মেইন স্ট্রিম পলিটিক্সে জয়েন করার জন্য, রান করার জন্য। আমার আগে অনেকেই এই অ্যাটেম্পটটা করেন। সো definitely I have to recognize those. And it's also important for me to say that that path that was created for me, credited bhagidar also our parents and community members. So this accomplishment is not really mine. I think it's the whole community's accomplishment, and that is absolutely the fact, and I have to say that. Our accomplishment, আমি মনে করব I will only feel accomplished যখন আমি নিজে যে কাজ করতেছি এখন, আমাদের যে প্রভিন্সিয়াল ইউথ ক্যাবিনেট শুরু করি, আমাদের যে ভলান্টিয়ার্স আছেন, আমাদের যে কমিউনিটি যে এঙ্গেজমেন্ট শুরু করি, আমাদের এই কাজের মাধ্যমে যখন আমি আরো বাংলাদেশি ক্যানেডিয়ানদের পলিটিক্সে জয়েন করতে পারবো, ওদেরকে রান করে, এন্ড আরেকটা বাংলাদেশি ক্যানেডিয়ান যখন ইলেক্টেড হবে, তখন আমি ফিল করবো যে আমি অ্যাকমপ্লিশড, আমি কিছু অ্যাচিভ করতে পারছি আমার নিজের থেকে। And that's really important, because then I will feel that I have created a path that's been walked on by another Bangladeshi Canadian. And সেটা আসলে আমি মনে করি সম্ভব, and I am working on that, and that's very important to me. কারণ আমি যখন নমিনেশন শুরু করি তখন কিন্তু আমাদের মেইন গোল ছিল যে আমরা একটা মুভমেন্ট তৈরি করব, যেখানে আমাদের কমিউনিটি, আমাদের স্পেশালি আমাদের রেশিয়ালাইজড উইমেন, সাউথ এশিয়ান কমিউনিটির মেয়েরা ফিল করতে পারবে যে ওরাও এই মেইন স্ট্রিম পলিটিক্সে, মেইন স্ট্রিম জবস গুলাতে বিলং করে। কারণ এই একটা ফিল আছে আমরা যে, and I'm sure NAZIA, CHAYANIKA di have felt it even more, and they have fought those barriers. আমি যখন পার্লামেন্টে ঢুকি ফার্স্ট ডে, তখন থেকে আমি মানে প্রতিদিন একটা জিনিস নোটিস করি যে ওয়ালস গুলাতে, মানে বড় লেজিসলেচারের ওয়ালস গুলাতে সব ছবিগুলা কিন্তু মানে are of white men, older white men, and none of them look like us. And that's the reality of a lot of workplaces. Our workplace এটা, so এখানে আমরা একটা এই একটা অনুভব হয় যে maybe I don't belong here, and I want আমাদের যে ইয়াং জেনারেশন বাংলাদেশি ছেলেমেয়েরা আছে, আমি চাই যে আমার ইচ্ছা ওরা এটা ফিল করে যে we belong in that building. I will work in that building, whatever it could be federal, provincial, or municipal.
সো এই অ্যাচিভমেন্টে আমি আশা করব যে আমি এটা অ্যাচিভ করতে পারবো থ্রু দি ইয়াং জেনারেশন উই হ্যাভ। আরেকটা জিনিস বলবো যেটা আমি লাকি আমার প্যারেন্টস আমার সাথে এখানে আসেন। আর আমরা যখন মাইগ্রেন্টস এর কথা বলতেছিলাম, চয়নিকা জি যখন কথা বলতেছিলেন যে পিপল হু কাম হিয়ার এন্ড দ্য ওয়ার্ক দ্যাট দে হ্যাভ টু ডু, আই থিঙ্ক there are really great examples that people who are back home যারা দেখতেছেন চেষ্টা করতেছেন এখানে আসার। I know sometimes অনেকেই আমাকে বলেন যে তুমি তো ওখানে এমপি হয়ে গেছো, এখন চেষ্টা করো না কেন, অথবা কিভাবে আমরা আসতে পারি, and they think that it's a very easy path. কিন্তু আমি যখন আমার নিজের বাবার মানে জার্নিটা মনে করি অথবা যে স্টোরিজ গুলা শুনি, হি ওয়ার্ক সো হার্ড। উনি কিন্তু ওনার জীবনের মনে হয় 10 বছর কাটালেন আমেরিকাতে, তখন চেষ্টা করেছিলেন যে হি উইল ব্রিং আস দেয়ার সো দ্যাট উই কুড হ্যাভ আ গুড লাইফ। তারপর এখানে আরো মানে এই চেষ্টা যখন মানে সফল হলো না আমেরিকাতে, তখন হি ট্রাইড ফর কানাডা, and I think that was a big sacrifice when he lived there all by himself just so he could bring his family here. And এইটা আসলে আমাদের অনেক অনেক বাংলাদেশি বাবার মায়ের স্যাক্রিফাইস, যে আমরা ওরা স্যাক্রিফাইস করে না আমাদের মানে বাচ্চাদের জন্য, because they want to be able to give them the life that they couldn't have. Sagar Bhai told beautifully that the accomplished journalist that he was when he came here, জীবন রক্ষার জন্য মানে উনি শুরু করলেন যে কাজ করা। And a lot of Bangladeshi Canadians who are here, doctor, engineers, incredible people with incredible skills, এখানে আসার পর মানে কিভাবে রেন্ট পে করা যায়, কিভাবে খাবার বেসিক নিডস গুলো পূর্ণ করা যায়, and that's the main reality that becomes that takes over the dream. সো এইটা না বললে হয় না, কারণ আমি এই মাইগ্রেন্টস এর যে স্ট্রাগল গুলো আমি অনুভব করে নাই, কিন্তু আমার বাবা মা এই অনুভবটা করেন, and I think that's very important for me to remember and recognize. And I know a lot of people who are trying to journey through many different paths to get to countries like Canada and America are going through that right now. And যারা যদি বাংলাদেশ থেকে কেউ দেখতেছেন, আমি তাদেরকে বলবো যে একটা মানে একটা ইলুশন আছে, একটা মানে স্বপ্নের একটা ইলুশন আছে এখানে, যে আসার পরে সবকিছু মানে it's just given to you, and that's not the truth, because you have to work hard, and NAZIA told this very beautifully, is that we have to work harder, sometimes 3-4 times more to accomplish some of the goals that we have, and it's a lot harder to get through and be able to make your livelihood here. So আমরা যখন গভর্নমেন্ট যখন পলিসি বানায়, আই থিঙ্ক আমি নিজে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে এটা বলবো, যেটা আমার দায়িত্ব, কিন্তু আমাদের কমিউনিটির দায়িত্ব যে আমরা অ্যাকাউন্টেবল বানাই আমাদের গভর্নমেন্টকে, so that they make good policies, because you can't just open the path and bring people without giving them the bridge that's necessary to be able to obtain the goals that they want to be able to accomplish. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডলি বেগম এমপিপি। আমরা আসলে যেটি হচ্ছে যে খুব সরল ভাবে আমরা জানছিলাম যে তিনজন আজকে যে সফল নারী তারা কিভাবে এই পর্যায়ে এসেছিলেন। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাংলাদেশ থেকে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে খুবই সুন্দর চমৎকার রিভিউজ গুলো দিচ্ছেন। তো আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছি যে এটি একটি প্রক্রিয়া, প্রচেষ্টার শুরু মাত্র। আমরা চেষ্টা করছি যে সকলের সম্মিলনে, সকলের সহযোগিতায় যেন একটি নির্ভরযোগ্য বস্তুনিষ্ঠ একটি তথ্য ভান্ডার আমরা করতে পারি। সেই উদ্যোগের আপনিও একজন গর্বিত অংশীদার, যাতে করে আপনি আপনার বন্ধু, আপনার পরিজন, আত্মীয় স্বজনকেও অন্তত সঠিক তথ্যটি আপনি দিতে পারেন। এই উদ্যোগের সাথে এটি কারো একক নৈপুণ্য নয়। ইমিগ্রেশন নিউজ 24 সংশ্লিষ্ট যারাই আমরা রয়েছি পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা এককভাবে এই কর্তৃত্বের ভাগিদার না। আপনি যদি মনে করেন আপনার ভাই কিংবা পরিবারের কেউ একটা বিপদের সম্মুখীন না হয়, ভুল পথে পা না বাড়ায়, সেই ক্ষেত্রে আপনারও কিন্তু একটু দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে আমরা আশা করি আপনারও হাত বাড়িয়ে দিবেন, সকলে মিলে যাতে আমরা যারা অভিবাসীরা রয়েছি পৃথিবীর বিভিন্ন দেশে সঠিক তথ্য যাতে তুলে ধরতে পারি। আমরা চোখে আঙুল দিয়ে যাতে আমরা বলতে পারি, যেটা আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, লাশগুলো আসছে মধ্যপ্রাচ্য থেকে। যখন একটি মানুষ, যখন সে তার ইনকাম সোর্স ভালো ছিল, হ্যাঁ, উই আর ফিল প্রাউড। গভর্নমেন্ট খুবই হাইলাইটেড যেটি করছে, সাগর ভাই ভালো জানেন যে আমরা রেমিটেন্সের এই কোভিড এর সময়ে
যে একটা বিপুল পরিমাণের রেমিটেন্স বিলিয়ন ডলার, ইস মাইট বি 42 বিলিয়ন, আমরা গর্ববোধ করছি। হ্যাঁ, এই পাশাপাশি যেটি হচ্ছে, এখন কোভিড এর কারণে হয়তো মধ্যপ্রাচ্যে যে লোকগুলো আছেন তাদের পরবর্তী যে ওয়ার্ক পারমিট গুলো রিনিউ হবে কিনা তার সঞ্চিত অর্থটুকু হয়তো ওনারা পাঠিয়ে দিচ্ছেন, হিউজ মানি। কিন্তু এই যে ভদ্র মহিলা বা যে ভদ্রলোক, উনি যদি দেশে আসার পর তাকে আবার আমরা কি বুকে আগলে নিচ্ছি কিনা, তাকে তৈরি হওয়ার সুযোগ আমরা দিচ্ছি কিনা, আমরা সকলে মিলে সেটি আমাদের সরকারের বা যে নিযুক্ত মন্ত্রণালয়গুলো রয়েছে যারা এটি নিয়ে কাজ করছেন, আমাদের মনে হয় শুধুমাত্র আমরা যে প্রবাস, আমরা জানি যে বিদেশিরা প্রবাসে 1971 সালে আমাদের যে প্রথম যেটি রিজার্ভ হয়েছিল সেটিও কিন্তু প্রবাস থেকেই যাওয়া। আমাদের বাংলাদেশ নিয়ে আমরা যেমন গর্ববোধ করি, পাশাপাশি নানাভাবে যাতে আমরা দাঁড়াতে পারি, আমরা সকলের সহযোগিতা চাইছি। আমরা যাচ্ছি নাজিয়া শাহরিন, তারপর শওকত আলী সাগর ভাই, এরপর আমরা আসলে একটু বিদায় নিয়ে নিব। দর্শকরা হয়তো, আমি জানি না আমাদের আলাপচারিতাটুকু কতটুকু আপনারা উপভোগ করছেন, তো আমরা আশা করছি যে কিছু না কিছু কথা হয়তো কেউ না কাউকে একটু অনুপ্রেরণা যোগাবে। আসছি নাজিয়া শাহরিন, আপনার কথা শুনতে চাই। বাংলাদেশের কি মিস করছেন এবং নতুন অভিবাসীদের ক্ষেত্রে আপনার পরামর্শ। সো প্রথমে আমি বলতে চাই যে আমি লেটলি খুব ইলিশ মাছ খুব মিস করছি। সো বাঙালি ফুড আমি খুব লাইক করি। সো দ্যাটস হোয়াট আই এম মিসিং রাইট নাও। কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা খুব সিরিয়াস একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম, যেটা অ্যাজ ডলি ওয়াজ স্পিকিং, is that representation matters. So Dolly যে পার্লামেন্টে ঢুকলো, the work that Chayanita is doing, the work that I'm doing, the main purpose হচ্ছে যে আমরা আস্তে আস্তে বাঙালিদেরকে represent করছি। And when we are going to be truly successful, যখন আমরা অন্য বাঙালিদেরকে হেল্প করতে পারবো and see someone else succeed. And that's how we will as a community succeed. And এবার আমার biggest happiness ছিল this past month after winning the award, যে আমার কাছে এত বাঙালি মেয়েরা, সাউথ এশিয়ান মেয়েরা, নারীরা আমাকে মেসেজ করেছে saying that their journey has been a struggle as well and it's hard. And they've overcome so many things. And ওদের সাথে I'm having digital coffees right now, talking through what next steps they can do. How can I help them a bit, help them, guide them with their career? That when one of them succeeds, I will start to feel good about myself as well. Because the concept যে আমরা বললাম যে what does strong versus powerful mean? Powerful means যে you are actually helping others as well. And that's something that I think we all have to do together. আপনারা যে আমাদেরকে আজকে represent করছেন, there's two purposes to that. One is that সবাই বাঙালি মানুষরা দেখতে পারে যেন আমরা এখানে এসে hard work করে we are able to do these things. We have been able to achieve certain things যেটা অন্যরা করতে পারে না, and it is hard. But you can accomplish it with hard work. Our second হচ্ছে যে we have to have a vision amongst ourselves that আমরা আমাদের community কে how do we help each other out? Because as we're breaking barriers, we have to do more as a community together as well. And for newcomers, I echo the others, it's not going to be easy. The application process is not easy. My suggestion would be to do research. Canada and other countries, যখন immigration দেয়, they do it based on certain criteria. They have certain needs, certain fields that they're hiring for. আমাদের culture, we tend to push for only a certain few fields. আমরা সবাই বলি ডাক্তার হবে, engineer হবে, lawyer হবে. There's certain fields, কিন্তু everyone is doing that. Kintu you'll see that Canada is actually hiring for different sectors as well. We should sectors say maybe not as many applicants. So you have to be a little smart when you apply for immigration. তাই আমি বলবো যে রিসার্চ করতে, এখন ইন্টারনেটে as Chayanita said, a click away. Research করে how to improve your chances of coming here. That's something I would suggest. Second is, once you come here, it's not going to be easy.
but you can actually take advantage. Canada onek jinish ache, onek NGOs ache. Go into communities and get help from there to actually, if it's your resume that needs তোমার resume যদি ঠিক না থাকে, resume জন্য help না পাওয়া যায়। তারপরে how to get your resume out there. There's lots of things. Everyone has to try various paths. They have to be determined যে করতে পারবে, they have to believe that আমি পারবো, and they have to be ready যে it's going to be a lot of hard work. I as well saw my parents. My dad was an engineer. He came here. He didn't get a job as an engineer. 2 jobs, because that's what you do. It's immigration পাওয়া মানেই না যে it's an easy life here. It's hard, and it's going to be hard work. And it even আমি এখানে বড় হয়েছি, তারপরেও it wasn't easy for me. So I think those are the things আমি বলবো যে যারা এখানে আসতে চাচ্ছে, how to improve their chances by doing research and to be ready hard work করতে এখানে আসার পরে। কাছ থেকে শুনছিলাম তাদের এই মানে যে সফলতার যে গল্পটুকু, এর পিছনে যে কতটুকু একাগ্রতা, কনফিডেন্টটাকে গিয়ার আপ করার যে অনেকগুলো ধাপ অতিক্রম করে আজকে এই অবস্থাতে এসেছেন। আমি সাগর ভাইয়ের কাছে শেষ একটি প্রশ্ন করতে চাচ্ছি, শেষের আগের শেষ আর কি, যেটা হচ্ছে যে আমরা আজকে 3 জনকে নিয়ে আমরা উই ফিল প্রাউড। অসংখ্য মানুষ আসলে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের নাম যেভাবে আলোকিত করছেন, যে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন, কিছু কিছু ঘটনা যেটি তাদের যে গর্বের, যে আমাদের গর্বের এজ এ কমিউনিটি, বাংলাদেশি ক্যানাডিয়ান কিংবা ব্রিটিশ বাংলাদেশি বা ব্রিটিশ অস্ট্রেলিয়ান, যে দেশে আমরা নোঙর ফেলেছি বা আমরা এগিয়ে যাচ্ছি, আমরা প্রশ্নবিদ্ধ করি। এর মধ্যে একটি সাম্প্রতিক না ঠিক কিছুদিন আগেরই ঘটনা, আপনারা একটি কাজ করে যাচ্ছেন যে কিছু সংখ্যক অসৎ মানুষ যে অভিবাসনের চমৎকার সুযোগটিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে তুলছে। ডলি বেগম, নাজিয়া শাহরিন কিংবা চয়নিকা দত্ত বা অনেকের মতো যারা এই সোসাইটিতে খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন, যারা এখানে আমরা যেটা বলি যে রেসিজম বা অনেক কিছুকে কাটিয়ে নিজের সক্ষমতার জায়গাটুকু তৈরি করতে পেরেছেন, গর্বের সুযোগ করে দিয়েছেন। এই দিকগুলোর ক্ষেত্রে আপনি খুবই সরব একটি উদ্যোগের সাথে, যেটি চলমান প্রক্রিয়া, সেই ক্ষেত্রে আমাদের অভিবাসীদের কি আপনার তরফ থেকে, কানাডিয়ান সরকার কিংবা হোক বা আমাদের সরকারি হোক, আমাদের সবার একটা সম্মিলিত কি প্রচেষ্টা বা আপনার অবজারভেশনটা জানতে চাই। অনেক ধন্যবাদ উজ্জ্বল। এই বিষয়টি নিয়ে গত 1 বছর ধরে আমরা কাজ করছি। আমরা গত বছরে আসলে একটা স্লোগান তুলেছিলাম, সেটি আমরা তখন বলেছিলাম লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও। সেটি শুরু হয়েছিল, আমরা হঠাৎ করে দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হচ্ছে যে কিছু লোক বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে টাকা লুটপাট করে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অর্জিত টাকা বিভিন্নভাবে কানাডায় নিয়ে আসছে এবং ক্যানাডিয়ান সোসাইটিকে নানাভাবে এক ধরনের প্রভাবিত করে বা এখানে একটি এনভায়রনমেন্ট নষ্ট করার তারা চেষ্টা করছেন। আমরা তখন মনে করেছি এটি প্রতিবাদ করা দরকার, কারণ উজ্জ্বল যে কথাটি আপনি বলছিলেন যে আজকে যে 3 জন অনুকরণীয় ব্যক্তিত্ব যাদের সঙ্গে আমরা বসে কথা বলছি, তারা কষ্ট করে নিজেদের একটি অবস্থান তৈরি করেছেন এবং এই সমাজে, এই দেশে বাংলাদেশি কমিউনিটির একটি অবয়ব তারা দাঁড় করিয়েছেন, যে অবয়বটি যে কোনো মানুষই সম্মান করবে, যে অবয়বটির দিকে তাকালে যে কোনো মানুষই বাংলাদেশি কমিউনিটিকে শ্রদ্ধার চোখে দেখবে। ঠিক এই সম্মান এবং শ্রদ্ধাটিকে নষ্ট করে দেওয়ার মতো কিছু কাজে লিপ্ত হয়েছিলেন কিছু মানুষ। আমরা তখন বলতে চেষ্টা করেছি, আমরা তখন ভেবেছি যে না, এটা চলতে দেওয়া যায় না, এর একটি প্রতিবাদ হওয়া দরকার। আমরা হয়তো তেমন কিছু করতে পারবো না, কিন্তু আমরা একটি নয়েজ তৈরি করে আমরা একটা বার্তা দিতে পারবো যে তোমরা অন্য গোলার্ধে বসে যারা ভাবছো যে সেখান থেকে লুটপাট করে অবৈধভাবে টাকা পয়সা সংগ্রহ করে সেটি পাচার করে কানাডায় এসে সুখে শান্তিতে বাস করবে, কানাডা তোমাদের জন্য একটা অভয়ারণ্য হবে, সেই ভাবনাটা ভুল।
সেটি ঠিক না, এমন একটি বার্তা দেওয়ার জন্য, এরকম একটি ধারণা দেওয়ার জন্য আমরা লুটেরা বিরোধী স্বদেশ বাঁচাও, লুটেরা রোখো স্বদেশ বাঁচাও সেই আন্দোলনটি শুরু করেছিলাম। এবং 1 বছরের মাথায় আজকে বাংলাদেশের নীতি নির্ধারকরা সেটা নিয়ে কথা বলছেন। আজকে বাংলাদেশের উচ্চ আদালত সরকারকে নির্দেশ দিচ্ছে যে কারা টাকা পাচার করছে তাদের তালিকা দাও, তাদের সম্পর্কে আমাদেরকে জানাও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমরা মনে করি যে আমরা যে আন্দোলনটি এখান থেকে শুরু করেছিলাম এটি হচ্ছে তার একটি অগ্রগতি। এবং আজকে উজ্জ্বল আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশ, এমনকি কানাডার বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষী যারা দেখছেন, আমি সবার কাছে এই অনুরোধটি করতে চাই যে আমরা যেখানেই থাকি আমাদেরকে খুব বড় বিপ্লব করতে হবে না। আমি তো পুলিশ না যে কাউকে ধরে নিয়ে আমি থানায় ঢুকিয়ে দেব, আমি সরকার না যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক। নাগরিকের দায়িত্ব হচ্ছে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আপনার কমিউনিটির পরিবেশ নষ্ট করে, আপনার বাচ্চার ভবিষ্যৎ বেড়ে ওঠার যেই একটি সুস্থ পরিবেশ তার সুস্থতা নষ্ট করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। সেই প্রতিবাদটুকু করেন, সেই ঘৃণাটুকু ছড়িয়ে দেন, সেই আর্জিটুকু সবার সামনে তুলে ধরেন যে লুটেরা রোখো স্বদেশ বাঁচাও। স্বদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি, কানাডা আমার আবাসভূমি, দুটি দেশই আমার দেশ। দুটি দেশকে বাঁচানো আমার দায়িত্ব, দুটি দেশের প্রতি আমার দায়িত্ব আছে। বাংলাদেশ থেকে আমি এসেছি, সেই ঋণ আমাকে শোধ করতে হবে। এই দেশ আমাকে গ্রহণ করেছে, এই দেশ আমাকে পরিপুষ্ট করেছে, এই দেশের প্রতিও আমার দায়বদ্ধতা আছে। সেই দুইটি দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদেরকে বলতে হবে যে অন্য দেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে এসে এই দেশের পরিবেশ পরিস্থিতি, সামাজিক সুস্থতা, হারমোনি নষ্ট করার চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ সাগর ভাই। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে সম্মানিত যে 4 জন অতিথি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য সবাইকে ইমিগ্রেশন নিউজ 24 একটি ছোট্ট প্রচেষ্টার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা একটি ছোট্ট ক্লিপ দেখাতে চাচ্ছি। এটা মূলত আছে ইমিগ্রেশন নিউজ 24 সম্পর্কিতই, এবং এটি আসলে একটা আনুষ্ঠানিক ঘোষণা। আজকে আপনাদের যে 4 জন গুণী মানুষের সম্মেলনে আমরা একটি বার্তা বা আমাদের একটি ঘোষণা জানাচ্ছি। একটা ক্লিপ দেখে নিচ্ছি, যদি কোনো যান্ত্রিক গোলযোগ তৈরি না হয়। দেখে নিচ্ছি আমরা। সবাইকে আমি চয়নিকা দত্ত, ব্যারিস্টার সলিসিটর, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের জানাতে চাই যে জানুয়ারি 1, 2021 থেকে ইমিগ্রেশন নিউজ 24.com শুরু হতে যাচ্ছে। এটা একটা মিডিয়া প্ল্যাটফর্ম, একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যেটা পুরো পৃথিবীর যে কোনো নিউজের ব্যাপার, ইমিগ্রেশন রিলেটেড নিউজের ব্যাপারে আপনারা জানতে পারবেন। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইমিগ্রেশন নিউজ 24.com এ। অসংখ্য ধন্যবাদ। সেটি হচ্ছে আসলে ব্যারিস্টার চয়নিকা দত্ত, উনি পেশাগত দায়িত্বের পাশাপাশি আমাদেরকে যতটুকু সম্ভব উপদেশ পরামর্শ শুরু থেকেই তিনি বলছিলেন যে আমার তরফ থেকে যতটুকু সম্ভব যে এটাকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে পারবো না, কিন্তু আমার যাতে করে একটা মানুষও যদি উপকৃত হয় সেই প্রচেষ্টা তোমাদের পাশে আমি থাকবো। তো আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে চাচ্ছি যে ইমিগ্রেশন নিউজ 24 জানুয়ারির 1 তারিখ থেকে আমরা ওয়েবসাইটটি অন করছি পরীক্ষামূলকভাবে, এবং এর মধ্যে আমরা সিরিজ অফ কিছু ইভেন্ট করছি, যেটি হচ্ছে যেমন আগামী 26 তারিখে আমরা একটি এই ধরনের একটি আলাপচারিতার অনুষ্ঠান করছি, যেখানে বাংলাদেশ থেকে 3 জন অভিবাসন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। একজন হচ্ছেন মুনির চৌধুরীর শহীদ বুদ্ধিজীবীর সন্তান আসিফ মুনির, আরেকজন হচ্ছেন ব্রাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল হাসান, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যিনি অভিবাসন নিয়ে কাজ করছেন রাহনুমা খানম। এবং আমরা কিছু কিছু বিষয় আমরা এটা ধীরে ধীরে আমরা আগাচ্ছি, আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা জানুয়ারি 1 তারিখ থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাকে আমরা পরীক্ষামূলক ভাবেই দেখতে চাচ্ছি, আমরা নিজেকে তৈরি করতে চাচ্ছি। আমরা যারা দেখছেন এবং আপনারাও যারা আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে রয়েছেন, আপনাদের কাছে আমরা পরামর্শ চাইবো যে কিভাবে ইউজার ফ্রেন্ডলি তথ্যগুলো তাদেরকে দেয়া যায়, এবং এই উদ্যোগ সম্পর্কিত
চয়নিকাদির বার্তাটা আমরা পেয়ে গেছি। আমি আসছি এখন ডলি বেগম, যে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ সেফ অ্যান্ড রেসপন্সিবল ইমিগ্রেশনের ক্ষেত্রে বার্তা তথ্য প্রদানের ক্ষেত্রে এই মাধ্যমটি কেমন হতে পারে, আপনার যদি কোনো পরামর্শ থাকে বা কেমন চান আপনি ইমিগ্রেশন নিউজ 24.com। সবার আগে বলবো যে এটা যখন বাংলায় এই নিউজটা আমাদের সবাইকে এই মানে ভালো তথ্য সঠিক তথ্য দিবে, তখন obviously the people across the world, Bangladeshis living across the world, they will be able to get the right information and be able to make good decisions. So আমি এটার জন্য first congratulations to Immigration News 24 and to UJJAL and for your efforts. I think this is a very noble thought, and to all the advisors and especially the legal professionals who are advising you. They have many years of experience, so I'm really glad that you're doing that. আর আমি মনে করি যে আমাদের বাংলাদেশের there's a lot of different information, so অনেক there's so much of it. Sometimes it's really hard to track out what's right and what's wrong. So এটার জন্য আমি আবার thank you জানাই Immigration News কে, কারণ you're trying to really filter out a lot of those information and give it to the people, so it's a lot easier for them. So অনেক ধন্যবাদ এটার জন্য, and I think it'll make a really good a better system. অসংখ্য ধন্যবাদ ডলি বেগম। এখন যাচ্ছি নাজিয়া শাহরিন। Sorry, muted ছিলাম. Congratulations. I think this is in Newstead, it's amazing. Information এখন is everything, and to be able to provide যে বাংলাদেশীদেরকে right information about immigration, which is something they বাঙালিরা care করে, they want to know the right things, and ওরা চায় যে they want to make a better life. This is fantastic for them to find a place where ওরা আসতে পারবে, they can come to your site and get the right news. ধন্যবাদ নাজিয়া শাহরিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আবার আমরা চলে যাচ্ছি সহকর্মী শওকত আলী সাগর। অভিনন্দন উজ্জ্বল। এই জায়গাটা খালি ছিল, কারণ আমি আমার শুরুতে বক্তব্যে বলছিলাম যে বাংলাদেশে নানাভাবে ভুল তথ্য, চয়নিকা দিদি বলছিলেন ভুল তথ্য মানুষের কাছে ছড়াচ্ছে। তারা আসলে খুঁজে পাচ্ছে না কোথাও যে কোন জায়গা থেকে সঠিক তথ্যটি পাওয়া যাবে। অনেক ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবেও যে অনেকে বেশ ভালো করছেন, কিন্তু অনেকে আবার তার মধ্যে একটু টুইস্ট করে দিচ্ছেন, এবং সেই টুইস্টিংটা মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি থেকে রেহাই পেতে, সঠিক তথ্য পেতে এটি একটি ভালো কাজ করবে বলে আমি মনে করি। আর উজ্জ্বলের প্রতি আস্থা আছে, কারণ উজ্জ্বল বাংলাদেশের একটি বড় প্রতিষ্ঠানের প্রোডাক্ট। আমি প্রোডাক্ট শব্দটাই বললাম, কারণ একটি বড় জায়গায় কাজ করলে তার একটা ছাপ থাকে। সে যেখানে যায়, যেই পেশায় যায়, যেখানে যাক না কেন, তার একটা ছাপ থাকে। সেই ছাপ উজ্জ্বলের এখনো আছে। আমি মনে করছি, আমি আশা করছি না, আমি মনে করছি যে এটি একটি গ্রহণযোগ্য এবং একটি ভালো ইনফরমেশন হাব হবে। তো আবারও যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমরা সবার মিউট গুলো আবার তুলে নিচ্ছি। আমরা একসাথেই সবার কাছ থেকে বিদায় নিব। তো এটা মহাবিপদ, কিন্তু সবগুলো মিউট তুলে দিলে মহাবিপদ। যেটা মনে হচ্ছে যে আমরা একে একে আমি ইমিগ্রেশন নিউজ 24 এর পক্ষ থেকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি 1 জানুয়ারি 2021 সালের প্রথম দিন এই অভিবাসনে নিয়ে কানাডার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হয়তো অংশ নেবেন। তাদের আমরা আশা করছি তাদের অংশগ্রহণে আমরা প্রথম দিনের যে সূচনা উদ্বোধনী অনুষ্ঠানটি করব। পাশাপাশি বাংলাদেশ থেকেও বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের সাথে যোগ দিবেন। আপনাদের কাছে আমাদের একটি চাওয়া, যদি আমরা আমাদের ফেসবুক যেটি পেজ রয়েছে ইমিগ্রেশন নিউজ 24 এবং ইউটিউব চ্যানেল,
আপনারা কিভাবে, এটি আপনার প্ল্যাটফর্ম, আমরা যাতে সকলে মিলে একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে পারি, সেই হিসাবে আপনাদের সকলের সহযোগিতা এবং সহমর্মিতা আমরা কামনা করছি। এখন একে একে সবাই মানে ফাইনাল যদি কথা চয়নিকা দি যদি কিছু বলেন। Ujjwal, thank you so much for listening to me. Whatever little I can do for Immigration News 24, আমি অবশ্যই চেষ্টা করব। আমি আছি, সবচেয়ে আগে যতই বলি না কেন আমি কানাডাতে আছি, তারপরে আমি কানাডিয়ান বাংলাদেশি কানাডিয়ান, এটা এটা মানে ভোলা যায় না। এন্ড সামহাউ আই থিঙ্ক সবার থেকে বেশি আমি 1982 থেকে এখানে আছি, আর তারপরেও একটা বাংলাদেশের প্রতি একটা মায়া কিন্তু এখনো রয়ে গেছে। আই জাস্ট ক্যানট গেট রিড অফ এটা। যতই আমি কানাডিয়ানাইজ হই না কেন, I love Bangladesh, and I hope that people don't get misled, and I hope Immigration News 24 will assist Bangladeshis যেন ওরা ভুল তথ্য না পায়, এবং Immigration News 24 এর পুরোটা সুযোগ ওরা যেন নিতে পারে। Congratulations, Ujjwal. NAZIA, SHAHRIN. Thank you so much for having me tonight. Congratulations. I'm really excited that there is now a platform where Bangladeshis can come and get the right news about immigration, which is such an important topic. So thank you again, and I'm really excited about this platform. তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অতিথি যাদেরকে মানে খুবই পাওয়ারফুল উইমেন, পাওয়ারফুল জার্নালিস্ট, সবকিছু মিলিয়ে আমাদেরকে একটি নতুন প্রচেষ্টাকে আপনারা যে শুরুর ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের যদি কোনো পরামর্শ সহযোগিতা আমরা পাথেয় হয়ে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই অতিমারির সময়ে পৃথিবীব্যাপী যে দেশগুলোতে আছেন যারা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, এবং আমরা যাতে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা আমাদের যে হাজার বছরের যে উত্তরাধিকার সংস্কৃতি, কৃষ্টি এবং আমাদের যে মানবিকতাকে তুলে ধরতে পারি, সেইভাবেই যাতে আমরা আগামী দিনগুলো আসে, আগামী বছর যাতে আমাদের সবার জন্য এই অতিমারি থেকে আমরা মুক্তি পাই, আমরা ভালো থাকি। সবার জন্য শুভকামনা। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আগেই বলেছিলাম যে 1 জানুয়ারি 2021 সেদিন এই ওয়েবসাইটটি সকলের জন্য উন্মুক্ত হবে। পাশাপাশি 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টুকুকে আমরা নিতে চাচ্ছি পরীক্ষামূলক সময় হিসাবে। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসীদের যদি কেউ সমস্যাক্রান্ত হন, আমরা জানবেন যে 1 কোটি বাংলাদেশি আমরা অভিবাসী হিসেবে রয়েছি। আমরা কোনো না কোনো ভাবে আপনি একা নন। দেশ ছাড়ার পর আপনি যেখানেই থাকেন, এটা গ্লোবাল ভিলেজ হিসাবে যেহেতু আমরা বলি, আমরা আপনার পাশে কোনো না কোনো ভাবে দাঁড়াতে পারবো। ইমিগ্রেশন নিউজ 24 এই উদ্যোগের এই প্রচেষ্টার সাথে আপনারা থাকবেন। এটি আপনার আমার সকলের সম্মিলিত উদ্যোগ, যাতে করে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ অভিবাসনের যে স্লোগানটিকে আমরা সার্থক করে তুলতে পারি। আমাদের সাথেই থাকুন। ভালোবাসা, শুভকামনা।